ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তোমার 12তম অধ্যায় পড়বো। আমরা সাবান এবং ডিটারজেন্ট পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়বো সাবান এবং ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল। ঠিক আছে, সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল। সাবান ও ডিটারজেন্টের মূল কাজ হলো কাপড় চোপড় থেকে তেলকে অপসারণ করা এবং পানি দিয়ে ধুয়ে ধুলাবালিকে অপসারণ করা। তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে সাবানে তেল জাতীয়, আমরা যে কাপড় চোপড়ে যে ময়লাগুলো দেখি এগুলো বেশিরভাগই হচ্ছে তেল জাতীয় ময়লা। এই তেল জাতীয় ময়লাগুলোকে অপসারণ করতে হবে এবং পানিতে যে ধুলাবালি লেগে থাকে কাপড়ে, সেই ধুলাবালিগুলোকে কী করতে হবে? অপসারণ করতে হবে। তো আমাদের শরীর থেকে তৈলাক্ত পদার্থ বের হয়ে কাপড়ে লেগে যায়। তাহলে তৈলাক্ত পদার্থটা আসে থেকে আমাদের শরীর থেকে আসে, ঘাম থেকে আসে। এছাড়া বাতাস থেকে কিছু তৈলাক্ত পদার্থ কাপড়ে লেগে যায়, এরপর ধুলাবালি এই তৈলাক্ত পদার্থের উপর লেগে ময়লা তৈরি হয়। তাহলে ময়লা হওয়ার প্রসেসটা হচ্ছে প্রথমে কাপড়ে আমাদের শরীর থেকে হোক বা বাতাস থেকে হোক তৈলাক্ত পদার্থ লেগে যায়, তারপর সেই তৈলাক্ত পদার্থের আকর্ষণে বাতাসের ধুলাবালি এগুলো ওই কাপড়ের মধ্যে আটকে যায়। ঠিক আছে, ওকে। দেখো, এরপর হচ্ছে সাবান, যেটা আমরা সাবান পড়েছি সেটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আর ডিটারজেন্ট হচ্ছে তোমার সোডিয়াম লরাইল সালফেট, যেটি একটি দীর্ঘ কার্বন বিশিষ্ট শিকল বিশিষ্ট অণু। সাবান এবং ডিটারজেন্ট দুইটাই দীর্ঘ কার্বন। এখানে দেখো, এখানে আমরা দেখেছি যে এখানে এই আর এর মধ্যে মোটামুটি 12 থেকে 17টা থাকে, যেটাই তোমার সোডিয়াম স্টিয়ারেট, যেটা 12টা কার্বন থাকে। ঠিক আছে, C6H সোডিয়াম স্টিয়ারেট যেটা 17টা কার্বন বিশিষ্ট থাকে। ঠিক আছে, C17H35। তাহলে এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট যে লবণটা সেটা হচ্ছে এটা। আর লরাইল সালফেট যেটা, সেটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। এটা এটা হচ্ছে ডিটারজেন্ট। তো পানিতে দ্রবীভূত অবস্থায় এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান। এই যে এর কি হয়, এই যে তোমার ধাতব অংশটা, এই ধাতব অংশটা পজিটিভ আয়নটা আলাদা হয়ে যায়। আমরা জানি যে কোনো তোমার এই এই ধরনের যে পজিটিভ এবং নেগেটিভ আয়ন বিশিষ্ট যত ধরনের অণু আছে সেগুলো পানিতে দ্রবীভূত হলেই সেটার পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো কী হয়ে যায়? আলাদা হয়ে যায়। ঠিক সেই রকম এখানেও তোমার এই আয়নটা কার্বক্সিল যে মূলকযুক্ত যে অ্যালকাইল মূলকের যে আয়নটা, এই আয়নটা আলাদা হয়ে যায় এবং সোডিয়াম আয়ন আলাদা হয়ে যায়। একইভাবে ডিটারজেন্টের যে তোমার লরেট গ্রুপটা, এটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, লরাইল সালফেট যে গ্রুপটা, এটা আলাদা হয়ে যায় এবং ধনাত্মক সোডিয়াম আয়ন আলাদা হয়ে যায়। ঠিক আছে, সাবান বা ডিটারজেন্ট আয়নের এক প্রান্তে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে। তাহলে সাবান বা ডিটারজেন্ট আয়নের এক পাশে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে। সেই ঋণাত্মক চার্জটা আমরা দেখালাম। সাবানের ক্ষেত্রে ঋণাত্মক চার্জটা হচ্ছে এটা, আর ধনাত্মক চার্জটা হচ্ছে কোনটা? এইটা। ঠিক আছে, আর ডিটারজেন্টের ক্ষেত্রে C12H25SO4, এটা হচ্ছে ঋণাত্মক অংশ আর এটা হচ্ছে কি ধনাত্মক অংশ। এটা হচ্ছে ডিটারজেন্টের, এটা হচ্ছে সাবানের। তো এই ঋণাত্মক প্রান্ত একপাশে আলাদা হয়ে যায়। এই প্রান্ত পানিকে আকর্ষণ করে বলে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী বলে। তাহলে এই যে ঋণাত্মক অংশটা, এটা কি করে? পানির H+কে আকর্ষণ করে স্বাভাবিকভাবেই। এটা কি করে? এই জিনিসটা পানিকে আকর্ষণ করে। সাবান বা ডিটারজেন্ট আয়নের অন্য প্রান্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয়, এই প্রান্তকে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী বলে। তাহলে দুইটা অংশ দুইটা কাজ করে। তোমার এই অংশটা কি করে? পানিকে আকর্ষণ করে, পানির সাথে যুক্ত হয়। আর এই যে পজিটিভ অংশটা, সোডিয়াম অংশ হোক বা পটাশিয়ামের লবণ হলে পটাশিয়াম অংশটা, এটা কি হয়? তেল জাতীয় যে পদার্থ আছে বা গ্রিজ জাতীয় যে পদার্থ ময়লার মধ্যে আছে সেটার সাথে আকৃষ্ট হয়। এই জন্য এটাকে বলা হাইড্রোফোবিক। এটা পানি থেকে দূরে চলে যায়, গ্রিজ বা তেল বা ময়লার সাথে যুক্ত হয়। আর এটা হয় কি? পানির সাথে যুক্ত হয়। এই জন্য এই নেগেটিভ অংশটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক বা পানিগ্রাহী, পানি আকর্ষী। আর এটা হচ্ছে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী। হাইড্রোফোবিয়া তোমার জলাতঙ্ক যে রোগ আছে, কুত্তার জলাতঙ্ক রোগ হয় বা ওখান থেকে মানুষেরও হয়, সেটা যে পানি, সেই হাইড্রোফোবিক আছে, পানি দেখে ভয় পায়, পানি থেকে দূরে সরে যায়। তো ঠিক ওই রকম তোমার এই পজিটিভ অংশটা, ওর যে পজিটিভ অংশটা আছে সেটা কি করে? পানি থেকে দূরে গিয়ে, অর্থাৎ পানির মধ্যে যে তেল, এবং এটা এটা ওই রকম পানিকে ভয় পাওয়ার জায়গাটা না, এটা হচ্ছে পানির সাথে যুক্ত না হয়, গ্রিজের তেলের সাথে যুক্ত হয়, পানি বিকর্ষী। আর ওইটা পানির সাথে আকর্ষণ হয়,
পানির সাথে যুক্ত হয়, তাই নেগেটিভ প্রান্তটাকে বলা যায় পানি আকর্ষী। সাবান বা ডিটারজেন্ট যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিজ জাতীয় ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনা হয়, তখন হাইড্রোফোবিক প্রান্ত তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং এতে দ্রবীভূত হয়ে যায়। তাহলে পজিটিভ অংশটা তেল বা গ্রিজ জাতীয় যে পদার্থ আছে কাপড়ে সেটার সাথে যুক্ত হয়ে যায়। অন্যদিকে হাইড্রোফিলিক অর্থাৎ নেগেটিভ যে অংশটি সেটি পানি দ্বারা আকর্ষিত হয়ে পানির স্তরে প্রসারিত হয়, অর্থাৎ এটা পানির সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? এবং পানির স্তরে প্রসারিত হয় মানে ছড়িয়ে ছিটিয়ে যায়, পানি যত দূরে আছে সেটাও পুরো পানির সাথে কি হয়, মিশে যায়। এই অবস্থাকে কাপড়কে ঘষা দিলে বা মোচড়ানো হলে তেল বা গ্রিজের ময়লা চারদিক থেকে সাবান বা ডিটারজেন্টের ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন দিয়ে আবৃত হয়ে পড়ে এবং তেল বা গ্রিজের ময়লার কণার চারপাশে ঋণাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, যখন মোচড়ানো হয় তখন তেল বা গ্রিজের যে ময়লার কণা আছে সেই ময়লার কণার চতুর্দিকে কি হয়, এটাতে তো কি হয়, পজিটিভ আয়নটা যুক্ত হয়, সোডিয়াম আয়নটা এখানে যদি যুক্ত হয় তাহলে ও ও সি আর এটা বাইরে থাকে, তাহলে আর একটা সোডিয়াম আয়ন এর সাথে যুক্ত হয় তাহলে ও ও আর কি বাইরের দিকে থাকে, আর একটা সোডিয়াম আয়ন এখানে যুক্ত হয় আর ও ও আরটা কি হয়, সি ও ও আর এটা বাইরের দিকে কি হয়, এটাকে সি আছে। তাহলে একইভাবে আমরা জানি যে ধনাত্মক প্রান্ত এখানে যুক্ত হয় আর আর ঋণাত্মক প্রান্তটা সি ও ও আর এই যে অংশটা এটা চতুর্দিকে কি হয়, ঘুরে যায়। তাহলে আমরা জিনিসটাকে এইরকম দেখি, অর্থাৎ এটা হচ্ছে ময়লার মধ্যে সোডিয়াম মাথা ঢুকায় দেয়, মানে বড় চেইন বিশিষ্ট অংশ না, সোডিয়ামটা ময়লার ভিতর মাথা ঢুকায় দেয় আর এইদিকে কি থাকে ও ও সি আর চতুর্দিকে এরকম কি থাকে ও সি আর থাকে আর সোডিয়ামটা এর মধ্যে মাথা ঢুকিয়ে দেয়, ঠিক আছে? ওকে, তো ওই জন্য বলতেছে যখন এটাকে মোচড়ানো হয় তখন তেল বা গ্রিজের ময়লার চারদিক থেকে সাবান বা ডিটারজেন্টের ঋণাত্মক আয়ন দিয়ে আবৃত হয়ে পড়ে। কেন আবৃত হয়ে পড়ে, তার কারণ পজিটিভ আয়নটাই ময়লার আয়নের মধ্যে ঢুকে গেছে, সোডিয়ামটা, ঠিক আছে? বা পটাশিয়াম যদি হয় পটাশিয়ামটা এর মধ্যে মাথা ঢুকাই দিয়েছে, এটা তো ছোট আর এটা তো লেজটা তো অনেক বড়, তাই না? 12টা 15টা কার্বন আছে, তো স্বাভাবিকভাবেই 12টা 17টা এরকম, তো সেগুলো লম্বা আছে এই হিসেবে এরকম করে কি ময়লার চতুর্দিকে থাকে এবং হচ্ছে তেল বা গ্রিজের ময়লার চারদিকে ঋণাত্মক চার্জের একটা বলয় ধরে। তাহলে এই যে একটা কি হলো, তেল বা ময়লার চারদিকে কি হলো, একটা এরকম একটা বলয় তৈরি হলো, ঠিক আছে? এরকম একটা বলয় তৈরি হলো। ওকে, বুঝতে পারছো? তো তখন এগুলো তখন কি হয়, তখন প্রত্যেকটা ময়লার যে কণা আছে প্রত্যেকটা ময়লার কণা কি হয় নিচ থেকে আলাদা আলাদা দূরত্বে থাকে। তখন এগুলো একটি আরেকটি থেকে সম্ভাব্য দূরত্ব বজায় থাকতে চায় এবং তেল, সাবান বা পানির সাথে একত্রিত হয়ে একটি মিশ্রণ তৈরি করে। তাহলে প্রত্যেকটা ময়লার কণা কি হয়, আলাদা আলাদা হয়ে যায়, প্রত্যেকটা ময়লার কণা আলাদা আলাদা হয়ে যায়। কেন? তখন এই ময়লার চতুর্দিকে কি আছে, এই যে ময়লার কণা আছে এই ময়লার কণার চতুর্দিকে ঋণাত্মক চার্জের কি হয়েছে, বলয় তৈরি হয়েছে। আর একটা ময়লার কণা চারদিকেও কি হয়েছে, এরকম ঋণাত্মক বলয় তৈরি হয়েছে। আর একটা ময়লার চতুর্দিকে এরকম ঋণাত্মক বলয় কি হয়েছে, তৈরি হয়েছে। তখন ধনাত্মক অংশটা এর মাথার মধ্যে ঢুকে গেছে আর মাথাটা ঢুকাই দিয়েছে সোডিয়ামটা, আর চতুর্দিকে ও সিসিআর যেটা আর কি কার্বক্সিল মূলকযুক্ত যে ইয়াটা এটা চতুর্দিকে আছে। ফলে এগুলো কি সব ঋণাত্মক। তাহলে একটা কণা আর একটা কণাকে কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ কাপড়ের মধ্যে প্রত্যেকটা ময়লার কণা কি হয়ে যাবে, পরস্পরকে বিকর্ষণ করবে এই বিক্রিয়া হওয়ার পর, এবং প্রত্যেকটা থেকে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এরপর যদি আমরা পানি দেই তখন সেটা পানির সাথে কি হবে, ভেসে যাবে, অর্থাৎ কাপড় থেকে সেটা এইভাবে আলাদা হয়ে যাবে। ওকে, একটা আর একটা কণা নিজের সাথে যুক্ত থাকতে পারবে না। এই মিশ্রণ ফেনা নামে পরিচিত, ঠিক আছে? সর্বোচ্চ দূরত্বে থাকতে চায় তেল, সাবান এবং পানির সাথে একত্রে হয়ে একটি মিশ্রণ তৈরি করে, ঠিক আছে? এই মিশ্রণটাকে বলা হচ্ছে ফেনা। ফেনাতে আরো পানি যোগ করলে ফেনা অপসারিত হওয়ার সাথে সাথে তেল, ধুলাবালি, কাপড় এগুলো কি হয়ে যায়, অপসারিত হয়ে যায়। এভাবেই সাবান ময়লা পরিষ্কার করে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ডিপলি দেখি তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ময়লার যে কণাগুলো আছে, সাধারণত ময়লার প্রত্যেকটা কণা কি থাকবে, পরস্পরের সাথে এইভাবে যুক্ত থাকবে। ওকে, এগুলো মনে করো প্রত্যেকটা ময়লার কণা শার্টের মধ্যে বা কাপড়ের মধ্যে লেগে আছে। তখন আমরা কি দেখলাম, যখন এইখানে মনে করো সাবান দিয়েছি, আমরা কি দিয়েছি, এই সাবান দিয়েছি, এই যেটা পজিটিভ অংশ এটা হচ্ছে নেগেটিভ অংশ। তাহলে এই সাবানের কি করবে, এই সোডিয়াম যে অংশটা আছে এই অংশটা ময়লা দ্বারা আকৃষ্ট হয়ে যাবে। কথা এই যে ময়লার অণুটা আছে এইখানে এই ময়লার অণুটাকে আমি এখানে আঁকতেছি, একে কি হবে, এইখানে সোডিয়াম যুক্ত হবে। সোডিয়াম তো খুবই ছোট, চতুর্দিক থেকে সোডিয়ামটা এর সাথে যুক্ত হয়ে যাবে আর বাইরের দিকে কি থাকবে বলতো,
বাইরের দিকে ও ও সি আর, এই ঋণাত্মক আয়নটা থাকবে। ও ও সি আর, এই আর এর মধ্যে আবার কয়টা কার্বন আছে? 17টা কার্বন আছে। ও ও সি আর, চতুর্দিকে ও ও সি আর, ও ও সি আর। তাহলে এটা কি প্রত্যেকটা নেগেটিভ আয়ন না? প্রত্যেকটাই তোমার কি নেগেটিভ আয়ন, অর্থাৎ তাহলে একটা ময়লার কণা আর এর চতুর্দিকে কি আছে? নেগেটিভ আয়নের একটা বলয় তৈরি হয়েছে, ঠিক আছে। একইভাবে প্রত্যেকটা কণার চতুর্দিকে কি হবে? এইরকম নেগেটিভ আয়নের কি হবে? বলয় তৈরি হবে। প্রত্যেকটা আয়নের চতুর্দিকে কি হবে? প্রত্যেকটা ময়লার কণার চতুর্দিকে এরকম নেগেটিভ আয়নের বলয় হবে। ফলে ওই ময়লার যে কণাগুলো প্রত্যেকটা আগে ছিল একসাথে নিজেদের সাথে যুক্ত ছিল, এখন এটা প্রত্যেকটা কি হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে। কেন আলাদা হয়ে যাবে? কারণ এর মাঝখানে ঋণাত্মক ধনাত্মক চার্জ, চতুর্দিকে কি ঋণাত্মক চার্জ জমা হয়ে যায়। ঋণাত্মক চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, ঠিক আছে। ঋণাত্মক চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, এলিয়েসগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। ফলে প্রত্যেকটা কণা ঋণাত্মক চার্জে, ঋণাত্মক কণা মানে বাইরের অংশটা ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে, ঠিক আছে। এবং এটা কি হবে? আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা কণা কি হয়ে যাবে? এইভাবে আলাদা হয়ে যাবে, একটা আর একটার সাথে আলাদা হয়। যখন প্রত্যেকটা কণা আলাদা হয়ে যাবে তখন সেটি আর কি শার্টের সাথেও লেগে থাকবে না। এখন এই ঋণাত্মক আধান দ্বারা বেষ্টিত যে ময়লার কণাগুলো আছে সেগুলো পানিতে কি থাকবে? ভাসমান অবস্থায় থাকবে, ঠিক আছে। পানিতে ভাসমান অবস্থায় থাকে। এই পানিতে ভাসমান অবস্থায় যে এই জিনিসটা, এটাকেই বলতেছি আমরা কি? ফেনা, ঠিক আছে। এরপর যখন আমরা আরো পানি দেবো তখন এই ফেনাটা কি হবে? ভেসে যাবে। তখন এই ফেনার সাথে কি হবে? এই তেলের কণাগুলো, চর্বির কণাগুলো কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তেল চর্বি যখন আলাদা হয়ে যাবে তখন ধুলাবালি এমনিতেই কি হবে? আলাদা হয়ে যাবে, ঠিক আছে। ধুলাবালির মধ্যেই তো, ধুলাবালিগুলো তো তেল চর্বির মধ্যেই জমা ছিল, ঠিক আছে। কাপড়ে যদি তেল চর্বি জাতীয় পদার্থ না লেগে শুধুমাত্র তোমার ইয়া লাগে, ধুলা লাগে, তাহলে সেটি কিন্তু তোমাদের শুধু নর্মাল পানি দ্বারাই পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। তো তেল বা গ্রিস বা চর্বি জাতীয় এটা যখন আলাদা হয়ে যাবে এই সাবান দ্বারা কণাগুলো, তখন কিন্তু ধুলাবালিগুলো এমনিতেই কি হবে? অপসারিত হয়ে যাবে। ওকে, এভাবেই সাবান কি করে? পরিষ্কার করে। ওকে, তো সাবান এবং ডিটারজেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ঠিক আছে, সাবান হলো দীর্ঘ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আর ওইখানে ডিটারজেন্ট কি থাকে? তোমার ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এখানে এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। এখানে কি থাকবে? বা লরাইল সালফেটিক অ্যাসিড, ঠিক আছে। লরাইল সালফেট অ্যাসিডের সোডিয়াম লবণ, ঠিক আছে। লরাইল লরাইল এটার নাম কি ছিল? লরাইল হাইড্রোজেন সালফেট, ঠিক আছে। লরাইল হাইড্রোজেন সালফেট, ঠিক আছে। এই যে সাবান ডিটারজেন্ট হচ্ছে দীর্ঘ চার্জ বিশিষ্ট, এটা হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট। তার সাথে যখন সোডিয়াম আয়ন যুক্ত হয় তখন এটাকে বলা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। সেটাকে এখানে বেনজিন সালফোনিক অ্যাসিডও বলা হচ্ছে। এবং এটার সাথে যখন সোডিয়াম যুক্ত হয় তখন সেই অ্যাসিডের সাথে হাইড্রোজেন আয়নটাকে বের করে দিয়ে যখন সোডিয়াম আয়ন যুক্ত হয় তখন এখানে, তো এটাকে সোডিয়াম লরাইল সালফেট বলা হচ্ছে বা বেনজিন সালফোনিক অ্যাসিড বা অ্যাসিডের সোডিয়াম লবণ বলা হচ্ছে, ঠিক আছে। মোট কথা এখানে সালফার থাকবে, সালফেট আয়নটা থাকবে, এখানে সালফেট আয়নটা থাকবে আর এখানে সালফেট আয়ন থাকবে না। ওকে, এরপর হচ্ছে খড় পানিতে সাবান ভালো কাজ করতে পারে না। অর্থাৎ খড় পানি মানে হচ্ছে আমরা জানি যেখানে সোডিয়াম বা ম্যাগনেসিয়ামের লবণ থাকে, ঠিক আছে। সোডিয়াম বললাম না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো যদি থাকে তখন সেগুলোকে আমরা খড় পানি বলি। কারণ এগুলো তোমার দ্রবণীয় হয়, এগুলোকে পানি দিলে অনেক সময় অদ্রবণীয় হিসেবে নিচে জমা পড়ে। এরপর হচ্ছে ডিটারজেন্ট খড় পানিতেও ভালো কাজ করতে পারে। অর্থাৎ পানিতে যদি তোমার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো যুক্তও থাকে, তারপরও ডিটারজেন্ট সেটার সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু সাবান এটা বিক্রিয়া করতে পারে না। ডিটারজেন্টের চেয়ে পরিষ্কারকরণের চেয়ে সাবানের ক্ষমতাটা কম আর ডিটারজেন্টের ক্ষমতাটা বেশি। তো মেইন পার্থক্যটা হচ্ছে ওটা হচ্ছে তোমার নর্মাল লম্বা, এটা হচ্ছে তোমার একটা জেনারেল হাইড্রোকার্বন, ঠিক আছে। সহজ কথা যদি বলি, এটা জেনারেল ফ্যাটি অ্যাসিড। সাবানটা হচ্ছে কি? জেনারেল ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আর ডিটারজেন্টটা জেনারেল ফ্যাটি অ্যাসিড না, এই জেনারেল ফ্যাটি অ্যাসিডের সাথে সালফেট আয়ন যুক্ত থাকে, ঠিক আছে। এই জন্য এটা খড় পানিতে ভালো কাজ করে না, ডিটারজেন্ট খড় পানিতেও ভালো কাজ করে। যেহেতু খড় পানিতে ভালো কাজ করে তার মানে অটোমেটিক্যালি আমরা বুঝে গেলাম যে ডিটারজেন্টের ক্ষমতাটা বেশি, ডেফিনেটলি বেশি, যেহেতু এটা খড় পানিতেও কাজ করে, স্বাদু পানিতেও কাজ করে। আর এটা যদি খড় পানিতে কাজ করে না তার মানে এটা কি পরিষ্কারকরণের ক্ষমতাটাও তুলনামূলকভাবে কম হবে। ওকে, অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্ট ব্যবহারের কুফল। সাবানের মধ্যে কিছু পরিমাণ ক্ষার, গ্লিসারিন, তেল, চর্বি ইত্যাদি থেকে যায়। তো সাবানের মধ্যে, সাবান বলি বা ডিটারজেন্ট বলি, সেটার মধ্যে আমরা দেখেছি যে ক্ষার, গ্লিসারিন, চর্বি এগুলো থেকেই যায়। তার কারণ সাবান তৈরি করার সময় মূলত কি এখানে চর্বি বা তেল
চর্বি বা তেলের সাথে ক্ষার যুক্ত করা হয়। ঠিক আছে, এই ক্ষার যুক্ত করেই কিন্তু কি হয়, সাবান এবং উপজাত হিসেবে গ্লিসারিন তৈরি হয়। তো তো ওই তেল চর্বি বা সোডিয়াম যে হাইড্রোক্সাইড আছে বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু 100% বিক্রিয়া করে সাবান গ্লিসারিন তৈরি করে না। এখানে কিছু চর্বি বা ক্ষার থেকেই যায়, যতই পরিষ্কার করা হোক না কেন কিছু না কিছু থেকেই যায়, যেটা প্রসাধনীতে ইউজ করা হয়, যেটা গায়ে মাখার জন্য, সেটাতে তুলনামূলক কম থাকে, আর কাপড় কাচাটাতে তুলনামূলক বেশি থাকে। আর সাবান থেকে গ্লিসারিনকে কি আবার কি প্রক্রিয়ায় আলাদা করা হয়, ঠিক আছে, এটাকে আবার লবণের মাধ্যমে আলাদা করা হয়। ঠিক আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড লবণ দিলে সাবানগুলো ওটার সাথে যুক্ত হয়ে যায় আর গ্লিসারিনগুলো কি নিচে জমা পড়ে। ঠিক আছে, তো উপরে সাবানের একটা ফেনা তৈরি হয়, এটাকে আমরা তোমার বলি, সোপ জেল বলি। তো যাই হোক, তো এই প্রক্রিয়া যখন সাবান এবং গ্লিসারিনকে আলাদা করা হয়, তারপরও কিছু গ্লিসারিন সাবানের সাথে লেগেই থাকে। ঠিক আছে, তো সাবান তোমার যতই ভালো সাবান হোক না কেন, এর মধ্যে কিছু না কিছু তেল, কিছু না কিছু ক্ষার, চর্বি বা গ্লিসারিন থেকেই যাবে তার কোয়ালিটি অনুযায়ী। সেই ক্ষেত্রে অতিরিক্ত সাবান যদি আমরা ব্যবহার করি, তাহলে ওইখানে যে ক্ষার আছে, সেই ক্ষারটা আমাদের শরীরের ত্বকের কি করবে, ক্ষতি করবে, ইভেন কাপড়েরও ক্ষতি করবে, সেটাকে নষ্ট করে দেবে। আবার পুকুর বা জলাশয়ের ধারে বা নদীর তীরে কাপড় কাচা হলে সাবানের ফেনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। ঠিক আছে, সাবানের ফেনার মধ্যে যে তেল, চর্বি এবং সাবানের যে ঋণাত্মক আয়নটা আছে, এটা কি হয়, আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ অক্সিজেনের সাথে সে আবার ইলেকট্রন নিয়ে অক্সাইড তৈরি হয়ে যায়। ঠিক আছে, সহজ কথায় এই ফেনাটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ফলে পানিতে যে দ্রবীভূত অক্সিজেন আছে, সেটা বিওডি বা সিওডি আকারে থাক না কেন, তোমার ফলে পানির মধ্যে বিওডি এবং সিওডি, যে তোমার বিওডি সিওডি ডিমান্ড কি হয়ে যায়, বেড়ে যায়। তো এই যে ডিজলভ যে অক্সিজেনটা আছে পানির মধ্যে, এই ডিজলভ অক্সিজেনে কমে যায়, ফলে বিওডি সিওডিতে ঘাটতি পড়ে। ঠিক আছে, তো পানিতে যে দ্রবীভূত অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা কমে যায় এখানে। ফলে আমরা জানি যে পানির একটা কি থাকে, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড থাকে, এবং শুধু সেটাই না, সেই অক্সিজেন তোমার এই পানিতে ডিজলভ অক্সিজেনটা দিয়ে পানিতে যে প্রাণীগুলো বসবাস করে, মাছ বা অন্যান্য জলজ প্রাণী, তাদের অক্সিজেনের ঘাটতি পড়ে যায়। ঠিক আছে, পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে পানির মধ্যে যে সকল জলজ উদ্ভিদ এবং মাছ রয়েছে সেগুলো মারা যায়। এভাবেই অতিরিক্ত সাবান ব্যবহারে পানি দূষিত হয়। আবার ডিটারজেন্টের মধ্যে ট্রাইসোডিয়াম ফসফেট থাকে। ডিটারজেন্টের মধ্যে কি থাকে, ট্রাইসোডিয়াম ফসফেট থাকে। তো এই ট্রাইসোডিয়াম ফসফেট উদ্ভিদের বেঁচে থাকার জন্য ভালো সার হিসেবে কাজ করে। এতে পুকুরের উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়। তাহলে এটা যে শুধু উদ্ভিদ এবং প্রাণীর অক্সিজেনের ঘাটতি করে, এটা যেমন ট্রু, সেই সাথে সাথে ডিটারজেন্টের মধ্যে ট্রাইসোডিয়াম ফসফেট থাকে, এটা আবার তোমার পানিতে বেঁচে থাকা যে উদ্ভিদগুলো আছে তাদের জন্য আবার সার হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেন খরচ করে ফেলে, ফলে পানিতে অক্সিজেনের অভাবে মাছ মারা যায়। এভাবে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারে পানি দূষিত হয়। তো তো দুই দিক থেকেই, মানে পুকুরে বসবাসরত প্রাণীর জন্য এই সাবান এবং ডিটারজেন্টগুলো ক্ষতিকর। এক, তারা তো অক্সিজেনের পরিমাণ কমায় দিচ্ছে। দুই, তাদের মধ্যে যে ট্রাইসোডিয়াম ফসফেট থাকতেছে, এটার ফলে আবার পানিতে উদ্ভিদের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই উদ্ভিদগুলো আবার কি করতেছে, অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতেছে, ফলে দুই দিক থেকে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। ফলে মাছের জন্য বা অন্যান্য যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোর জন্য অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তো এই দিক থেকে সাবান বা ডিটারজেন্ট পানিতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক। এভাবে পানি দূষিত করে তারা। প্রসাধনী ব্যবহারে প্রসাধনী ব্যবহারে তো মানুষ ত্বক পরিষ্কার করতে, ত্বকের সৌন্দর্য রক্ষায়, চুল পরিষ্কার করতে এবং বিভিন্ন কাজে প্রসাধনী যেমন সাবান, ক্রিম, শ্যাম্পু এসব ব্যবহার করে। তোমরা আগেই জেনেছো ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে, এটা মাথায় রাখতে হবে। ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে, এটা অর্থাৎ এটা হালকা অম্লীয়। ঠিক আছে, অল্প একটু অ্যাসিডীয়। তার কারণ আমরা জানি যে পিএইচ 7 হইলে সেটা নিরপেক্ষ হয়, 7-এর চেয়ে যদি কম হয় তাহলে সেটা হয় অ্যাসিডীয়, আর 7-এর থেকে বেশি হলে সেটা হয় ক্ষারীয়। ঠিক আছে, তো অর্থাৎ ত্বক অম্লীয় প্রকৃতির, যা ত্বকে জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে। কাজেই প্রসাধনীর পিএইচ 4.8 থেকে 5.5 এর বেশি থাকলে সেই প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকের স্বাভাবিক অম্লত্ব কমে যায়। ঠিক আছে, যদি এটা বেশি খারত্ব হয়, সেটা স্বাভাবিক অম্লত্ব কমে যায়, ফলে
যার কারণে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং জীবাণু সংক্রমণ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। তাই প্রসাধনীর পিএইচ এবং ত্বকের পিএইচ এর মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে। ঠিক আছে, সাবানের প্রস্তুতি এখানে দিয়েছে। তো এগুলো ল্যাব তোমাদের ইয়াতে লাগবে, ল্যাবে। এরপর দেখো ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারও পরিষ্কারক, কিন্তু এটা হচ্ছে সাবান বা ডিটারজেন্টের চেয়ে আরও শক্তিশালী পরিষ্কারক। এটা সরাসরি এটা ক্ষার, যেটা টয়লেট পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে। বল পেনের কালি বা অন্য কোনো রং যেগুলো সাবান বা ডিটারজেন্ট দিয়ে তোলা যায় না, সেগুলোকে কাপড় থেকে উঠানোর জন্য তথা বর্ণহীন করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। এছাড়া মেঝে, কমোড, বেসিন ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার কাজেও ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট উৎপন্ন হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন এটা বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট তৈরি হয় এবং পানি তৈরি হয়। ঠিক আছে, ক্লোরো হাইপোক্লোরেট। তাহলে এটা সংকেতটা হচ্ছে কেমন, তোমার সি এ, এই সি এর দুইটা হাতের সাথে একটার সাথে কি হয়, ও সিএল যুক্ত হয়, আর একটাতে কি যুক্ত হয়, তোমার ক্লোরিন যুক্ত হয়। এইরকম করে হাইপোক্লোরো তৈরি হয়। তাহলে এখানে কি আছে, তাহলে আমরা এটা গাঠনিক সংকেত যদি দেখি, তাহলে গাঠনিক সংকেতটা হয় এইরকম। ঠিক আছে, এই যে এইরকম আছে এর গাঠনিক সংকেত। ক্যালসিয়ামের দুইটা হাত, ক্লোরিনের একটা, অক্সিজেনের দুইটা হাত, একটা ক্যালসিয়ামের সাথে ধরে, একটা ক্লোরিনের সাথে ধরে। এই জন্য এইখানে সি ও সিএল বলা হচ্ছে। আর এটা আর আরেকটা ক্লোরিন এইখানে না দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে কি এখানে লেখা হচ্ছে। তার মানে এই ক্লোরিনটা কি আছে, এই ক্যালসিয়ামের সাথেই যুক্ত আছে। ঠিক আছে, এবং পানি। ওকে, এরপর দেখো, এরপর আছে ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ের রঙিন দাগ উঠানোর কৌশল। ব্লিচিং পাউডার কিভাবে রঙিন দাগ তুলে। ব্লিচিং পাউডার কাপড়ের রঙিন দাগকে বর্ণহীন করে, এজন্য ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বলা হয়। তো তার মানে কাপড়ে যদি রঙিন কোনো দাগ হয়, তাহলে এই যে দাগটা যে উঠে যায় বিষয়টা তা না, দাগটা এখানে থেকেই যায়, কিন্তু এটা শুধুমাত্র রঙিন থেকে সাদা মানে বর্ণহীন হয়ে যায়। তার মানে জিনিসটা কিন্তু থেকেই যায়, কাপড় থেকে উঠে না, শুধু কালারটা পরিবর্তন হয়ে যায়। অনেকটা ইয়ার মতো, যখন আমরা ওই পেন কলমের কালি যেরকম ইয়া করি, এক ধরনের সাদা জেল দিয়ে কলমের কালিকে আমরা মুছে দিই, এখানে কলমের কালিটা কিন্তু নিচে থেকে যায়, উপরে একটা সাদা লেয়ার পরে। বাট এখানে বিষয়টা ওইরকম না, এখানে রঙিন পদার্থটাকে সে বর্ণহীন করে দেয়, কিন্তু পদার্থটা সেখানে থেকে যায়। তো কাপড়ের দাগ ও ব্লিচিং পাউডার উভয়ই রাসায়নিক পদার্থ। ব্লিচিং পাউডারকে যখন কোনো কাপড়ের দাগের উপর রেখে পানি যোগ করা হয়, তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। মেনলি ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিডের মিশ্রণটাই হচ্ছে তোমার ব্লিচিং পাউডার। বাট এটা ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিডকে মিশ্রিত করে এটা তৈরি করা হয় না, তৈরি করা হয় সরাসরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিডের মিশ্রণও কিন্তু কি ক্যালসিয়াম, এই দুইটা যুক্ত হয়েও কিন্তু এটা তৈরি হয়। ঠিক আছে, এই দুইটা যুক্ত হয়ে যা তৈরি হতে পারে, আমরা দেখেছি এর আগে। আবার এটাকে যখন পানিতে দেওয়া হয়, তখন আবার এটা ভেঙে কি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, ওকে। তো এই যে হাইপোক্লোরাস অ্যাসিডটা, এটা ভেঙে গিয়ে সোডিয়াম ক্লোরাইড এবং জাইমান অক্সিজেন তৈরি করে। এই বিক্রিয়াটা আমরা এর আগেও একটুখানি দেখেছি। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে গিয়ে কি হয়, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন তৈরি করে। জাইমান অক্সিজেনের বিষয়ে আমরা বলেছি, এটা হচ্ছে একটা তোমার এই হাইপোক্লোরাস অ্যাসিড থেকে উৎপন্ন একটা অক্সিজেন পরমাণু, যেটা এখনো অক্সিজেন অণু গঠন করে নাই, সরাসরি এখান থেকে উৎপন্ন হয়ে সে রঙিন পদার্থের সাথে রঙিন পদার্থকে জারিত করে বর্ণহীন করবে। রঙিন পদার্থের সাথে জাইমান অক্সিজেনের বিক্রিয়া করে রঙিন পদার্থকে বর্ণহীন করে। তাহলে এখানে মেইন যে বর্ণহীনকরণের বিক্রিয়াটা কে করে, আসলে জাইমান অক্সিজেন করে। ঠিক আছে, তাহলে জাইমান অক্সিজেনটা পাওয়ার জন্যই মূলত এত মেকানিজম, জাইমান অক্সিজেনটা পাওয়ার জন্যই মূলত এত কাহিনী। তো এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এইটা যখন পানির সাথে বিক্রিয়া করে, তখন এখানে উৎপন্ন হয় কি ক্যালসিয়াম ক্লোরাইড। এটা থেকে যায় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, তার সাথে তৈরি হয় প্রথমে HOCl তৈরি হয়, পরে HOCl হাইপোক্লোরাস অ্যাসিডটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে বা এই
তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয় আর অক্সিজেনটা আলাদা হয়ে যায়, এটাকে বলা হচ্ছে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটাই মূলত রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করে বর্ণহীন পদার্থ তৈরি করে। তাহলে তাহলে বর্ণহীন পদার্থ করার জন্য মূলত দায়ী হচ্ছে কে? জাইমান অক্সিজেন। ওকে, তো এটা হচ্ছে এখানকার মূল কাজ, মাথায় রাখতে হবে এটা। এরপর হচ্ছে ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু ধ্বংস করার কৌশল। এখানেও তাই, জীবাণু এখান থেকে যে জাইমান অক্সিজেনটা তৈরি হয়, এই জাইমান অক্সিজেনটাই মূলত জীবাণুকে কি করে? জারিত করে মেরে ফেলে। ঘরের মেঝে, কমোড, বেসিন ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারকে যখন ঘরের মেঝে, কমোড, বেসিন ইত্যাদির উপর রেখে পানি যোগ করা হয়, তখন ব্লিচিং পাউডার প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। এই হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে গিয়ে জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেনটাই মূলত কি করে? মৃত জীবাণুর সাথে বিক্রিয়া করে জীবিত জীবাণুকে ভেঙে ফেলে। তাহলে এখানে ময়লা রঙিন জিনিসকে বর্ণহীন করে জাইমান অক্সিজেন, আর এখানে জীবাণুকেও মেরে ফেলে জাইমান অক্সিজেন। তাহলে এখানে মূল জাইমান অক্সিজেন উৎপাদনের জন্যই মূলত ক্যালসিয়াম, এই যে ব্লিচিং পাউডারটার মূল কাজ হচ্ছে এই জাইমান অক্সিজেন তৈরি করা, ঠিক আছে? যাতে করে এই জাইমান অক্সিজেন জীবাণুকে মেরে ফেলতে পারে বা রঙিন পদার্থকে বর্ণহীন করতে পারে। এরপর আছে গ্লাস ক্লিনার। গ্লাস পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা হয় তাকে গ্লাস ক্লিনার বলে। তাহলে গ্লাস ক্লিনার হচ্ছে সহজ কথা, গ্লাস পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা হয় সেটাই হচ্ছে গ্লাস ক্লিনার। কাঁচের গায়ে যদি তেল, চর্বি বা গ্রিস লেগে থাকে তবে এগুলোর উপর ধুলাবালি পরে কাঁচ ময়লা হয়ে যায়। শুধু ধুলাবালি পরে ময়লা হলে এটা কাপড় দিয়ে তুললেই হয়ে যায় বা পানি দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু যখন তেল, চর্বি বা গ্রিজের উপর ধুলাবালি পরে তখন কিন্তু এটা নর্মাল পানিতে বা শুধুমাত্র কাপড় দিয়ে মুছলে উঠে না। তো তখন কাঁচ পরিষ্কার করণে এমন একটি ক্লিনার ব্যবহার করতে হবে যা তেল, চর্বি বা গ্রিজের সাথে বিক্রিয়া করে কিন্তু কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে না। তো নর্মাল সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করলে এটা অনেক সময় কি করে? এটা পরিষ্কার করে। ডেফিনেটলি নর্মাল সোডিয়াম, নর্মাল যে সাবান বা ডিটারজেন্ট আছে, শ্যাম্পু আছে, এটা দিয়ে কাঁচ ডেফিনেটলি পরিষ্কার হবে, এটাতে কোনো সমস্যা নাই। বাট ওইখানে ওটা কি করে? কাঁচের যে উপাদান সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেট, ও কি করবে? সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেটের সাথেও কি করবে? বিক্রিয়া করবে। ফলে দীর্ঘদিন যদি একটানা সাবান বা ডিটারজেন্ট দিয়ে কোনো কাঁচকে পরিষ্কার করা হয় তাহলে সেই কাঁচের উপাদানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কাঁচটা আস্তে 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 তার যে স্বচ্ছতা, তার যে প্রতিফলন ক্ষমতা, এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য সাধারণত অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে তৈরিকৃত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশিয়ে গ্লাস ক্লিনার প্রস্তুত করা হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে অ্যামোনিয়া দ্রবণও বলা হয়। তাহলে এখানে কি কি থাকে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস আইসোপ্রোপাইল, ঠিক আছে? তাহলে এমনিতে জেনারেলি যে আমাদের ইয়াটা তৈরি হইতো, মানে CH3 CH2 CH2OH, তো এইরকম হইলে সেটা কি হইতো? আমরা এটাকে কি বলতাম? প্রোপানল বলতাম। এটাকে কি বলতাম? প্রোপানল বলতাম, জেনারেল প্রোপানল বলতাম। বাট এইখানে কি হচ্ছে? এই ওএসটা এখানে যুক্ত না হয়ে এই মিডিলের যে কার্বনটা আছে সেটার সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে? এ কি হচ্ছে? CH3, এই সি, এইখানকার যে দুইটা হাইড্রোজেন আছে সেইটার একটাকে সে রিপ্লেস করে দিয়ে এই যে 2 নম্বর কার্বনে এখানে কি ঢুকতেছে, আর এটা CH3 থাকতেছে। তাহলে ওএইচ মূলকটা যখন শেষের কার্বনে যুক্ত না হয়ে মিডিলের কার্বনে যুক্ত হচ্ছে, প্রোপেনের মিডিলের কার্বনে যুক্ত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি? আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? এটা শুধু নর্মাল অ্যালকোহল, আর এটাকে বলা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। ডিফারেন্সটা কোথায়? নর্মাল যে প্রোপানল সেটাতে শেষ কার্বনের সাথে ওএইচ যুক্ত হচ্ছে, আর এখানে কি আছে? প্রোপানলের মিডিলের যে কার্বনটা আছে সেটার সাথে অ্যালকোহল মূলকটা যুক্ত হচ্ছে, অর্থাৎ ওএইচ মূলক। এই জন্য এটাও প্রোপানল, বাট এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটাকে বলা আছে আইসোপ্রোপানল, ঠিক আছে? এটার নামটা হচ্ছে আইসোপ্রোপানল। এটা এটা মূলত এটা অর্থ আর কি। এগুলো প্রত্যেকটা পজিশনের নাম আছে। প্রথম পজিশন নাম অর্থ, আইসো, এরকম নাম আছে কিছু, ঠিক আছে? তো এরপর দেখো তাহলে কেন এটাকে ব্যবহার করা হচ্ছে। তখন এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ, এটা যখন এটা শুধুমাত্র তেল, চর্বি বা গ্রিসকেই কি করে? কাছ থেকে তুলে ফেলে। বাট কাছের যে উপাদান সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেটের সাথে এরা কেউই বিক্রিয়া করে না। ওকে।
গ্লাস ক্লিনার দ্বারা কাঁচ পরিষ্কার করার কৌশল। তাহলে এখন আমরা দেখবো এটা ঠিক কিভাবে। ওখানে যেমন আমরা দেখছি যে তেল বা গ্রিজের সাথে সাবানের নেগেটিভ আয়নটা যুক্ত হয়, ঠিক এখানে তাহলে কে যুক্ত হয়? ঠিক আছে, ওখানে সাবানের ক্ষেত্রে আমরা দেখেছি কোন অংশটা যুক্ত হয়, আর সি ও এই অংশটা যুক্ত হয়, অথবা ডিটারজেন্টের ক্ষেত্রে CH25 আর এই সালফেট এই আয়নটা কি হয়, এই অংশটা যুক্ত হয়। ঠিক আছে, আর এইখানে দেখি কোন অংশটা যুক্ত হয়। ঠিক আছে, তো গ্লাস ক্লিনারকে যখন কাঁচের গায়ে দেওয়া হয় তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাঁচের তেল চর্বি বা গ্রিজের সাথে বিক্রিয়া করে। তাহলে এখানে কে বিক্রিয়াটা করে? যেহেতু এটা একটা মিশ্রণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালকোহলের আইসোপ্রোপানল, যেটা আইসোপ্রোপানলের এটা মূলত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আইসোপ্রোপানলের যৌগ না, বরং এটা জাস্ট মিশ্রণ। ঠিক আছে, এটা একটা মিশ্রণ। তো এই মিশ্রণে আমরা জানি যে মিশ্রণে প্রত্যেকটা পদার্থ আলাদা আলাদাই থেকে যায়। তো এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি করে? কাঁচের তেল চর্বি বা গ্রিজের সাথে বিক্রিয়া করে তেল চর্বি বা গ্রিসকে কাঁচ থেকে অপসারণ করে। যদি কাঁচের গায়ে কোনো জৈব পদার্থ লেগে থাকে তবে সেটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল সেই জৈব পদার্থকে দ্রবীভূত করে, জৈব পদার্থকে কাঁচ থেকে অপসারিত করে। ঠিক আছে, তাহলে যে কাঁচ দুই ধরনের ময়লাই থাকে, তো ময়লার একটা অংশকে কি করে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেটার সাথে যুক্ত হয় সেটাকে কাঁচ থেকে আলাদা করে নেয়, আর যে জৈব পদার্থগুলো আছে সেগুলো অ্যালকোহলের সাথে কি করে যুক্ত হয়। ঠিক আছে, অ্যালকোহলের সাথে সেগুলো যুক্ত হয়ে কাঁচ থেকে সেই জৈব পদার্থগুলোকে আলাদা করে। তাহলে জৈব পদার্থকে দূরীভূত করার জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহল দরকার, আর নর্মাল যে তেল গ্রিজ যেগুলো আছে সেগুলো আলাদা হয় তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। তো গ্লাস ক্লিনার দিয়ে যখন কাঁচ পরিষ্কার করা হয় তখন নাকে ও মুখে মাস্ক পরে নিতে হয়, কারণ গ্লাস ক্লিনারের মধ্যে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস বের হয়ে নাকে ও মুখে যেতে পারে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে গ্যাসটা আছে এটা মূলত তোমাদের একটুখানি বিষাক্ত হয়, যার ফলে এই তোমার গ্লাস ক্লিনার দিয়ে গ্লাস পরিষ্কার করার সময় নাক মুখ ঢেকে নেওয়াটাই তোমার শ্রেয়। এরপর দেখো, তো অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার প্রস্তুত। পরীক্ষাগারে কিভাবে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। তো এটা এখান থেকে সৃজনশীলে আসে, তাই এটা আমি পড়াচ্ছি। মূলত এই কেমিক্যাল রিয়াকশনগুলো আছে, এই রিয়াকশনগুলো দেখবা তোমরা ওই আগের একটা অধ্যায়ে কিন্তু এই এই যে ছবিটা আছে এই ছবিটা দিয়েই কিন্তু কি করা হয়েছে, তোমার একটা প্রশ্ন করা হয়েছে ঠিক এই ছবিটা দিয়েই। ঠিক আছে, এই ছবিটা দিয়েই এর আগে তোমার রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায়টা ছিল, অ্যাসিড ক্ষারের যে অধ্যায়টা, অ্যাসিড ক্ষারের অধ্যায়ে ঠিক এই বিক্রিয়াটা দিয়েই কি করা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এই জন্য এটা আমি এখানে পড়াচ্ছি। তো পরীক্ষাগারে অ্যামোনিয়া কিভাবে তৈরি করা হচ্ছে, তাহলে অ্যামোনিয়াম এখানে আমরা দেখি যে পরীক্ষাগারে একটি টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। তাহলে এখানে বেসিকটা কি, এখানে মেইন উপাদানটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া হবে তখন এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর পানি উৎপন্ন হবে। ঠিক আছে, এইখানে উৎপাদগুলো মাথায় রাখতে হবে। এখানে অ্যামোনিয়া গ্যাস আলাদা হয়ে যাবে, ক্যালসিয়াম আর ক্লোরাইড নিজেদের সাথে বিক্রিয়া করবে, আর অ্যামোনিয়া গ্যাসের যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করবে, পানি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। যখন এখানে হিট দেওয়া হবে ডেফিনেটলি অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং ক্যালসিয়াম অক্সাইডকে একসাথে মিশিয়ে কী করা হবে, যখন হিট দেওয়া হবে তখন এই অ্যামোনিয়া গ্যাসটা, এটা একটা বায়ুরোধী কর্ক দেওয়া হয়েছে এবং কর্কের মধ্যে একটা কাঁচনল প্রবেশ করানো হয়েছে, বাঁকা কাঁচনল, যাতে করে এই উৎপন্ন যে অ্যামোনিয়া গ্যাসটা আছে সেটা এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে এখানে একটা উপুর করে কাঁচ রাখা হয়েছে। তখন অ্যামোনিয়া গ্যাসটা মোটামুটি সাধারণ যে গ্যাসের মিশ্রণ আছে সেই গ্যাস মিশ্রণ থেকে অ্যামোনিয়া গ্যাসটা তুলনামূলকভাবে হালকা হয়, এই জন্য সেটা কি হয়, উপরের দিকে উঠে গিয়ে উপরে জায়গা দখল করে নেয়। ঠিক আছে, তো যত অ্যামোনিয়া গ্যাস হবে তত অন্যান্য গ্যাসগুলো কী হয়ে যাবে, বের হয়ে যাবে এখান থেকে। তাহলে অ্যামোনিয়া দিয়ে একটা সময় এই পুরো জারটা পূর্ণ হয়ে যাবে, তখন এটাকে সরাই ফেলে আর একটা জার দেওয়া হবে। তো এইরকম করে অ্যামোনিয়া গ্যাস কি করা হয়, প্রস্তুত করা হয়। ওকে, অথবা পরীক্ষাগারে অন্যভাবেও তৈরি করা হয়। পরীক্ষাগারে টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুনও মিশানো যায়। এখন ক্যালসিয়াম অক্সাইড যদি পাওয়া না যায় তাহলে চুনের পানি যেটা কলিচুন, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে পানির সাথে মেশানোর পর যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হবে সেইটা। ঠিক আছে, এইটার সাথে পানি যুক্ত করলেই মূলত কি হয়,
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ঠিক আছে, এইটাকে বলা আছে চুনের পানি বা কলি চুন। এটাই মূলত আমরা খাই, এটাই মূলত খাওয়ার চুন। ঠিক আছে, এটাই মূলত খাওয়ার চুন, এটাই আমরা খাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এটা যদি যুক্ত করা হয় তাহলেও কিন্তু অ্যামোনিয়া হয়, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করলেও হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলেও হবে, বাট বেসিকটা হচ্ছে এখানে মেইন পদার্থটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে অর্থাৎ লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। ঠিক আছে, ক্ষার, দুইটাই কিন্তু ক্ষার, এটা ক্ষারক, ওটা শুধুই ক্ষার। ওকে, তো এই লবণের সাথে ক্ষারের বিক্রিয়ায় মূলত অ্যামোনিয়া তৈরি হয় সহজ কথায়। এরপর দেখো অ্যামোনিয়া লবণের সাথে ক্যালসিয়ামের ক্ষার। তো দেখো শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি। তো শিল্প কারখানায় আবার এই প্রক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয় না। শিল্প কারখানায় প্রক্রিয়া সরাসরি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়া ঘটিয়েই অ্যামোনিয়া গ্যাস তৈরি করা, এটাকে হেবার বস পদ্ধতি বলে। শিল্প কারখানায় হেবার পদ্ধতি বা অনেক সময় হেবার বস বলা হয়, অনেক সময় এটা বলা হয় শুধু হেবার না বলে বিজ্ঞানী হেবার এবং কি যেন বস, হেবার বস পদ্ধতি। ঠিক আছে, এখানে শুধু হেবার বলছে। তো হেবার পদ্ধতি হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা যায়। হেবার পদ্ধতিতে সোডিয়াম সরি কি যেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস 1:2 অনুপাতে মিশ্রিত করে এর মধ্যে আয়রন প্রভাবক যোগ করে যদি মিশ্রণ থেকে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করা হয় তবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখানে 1:3 কেন? তার কারণ একটা অ্যামোনিয়া গ্যাসে, এই যে সমতাকৃত সমীকরণ দেখলেই তোমরা বুঝতে পারবা যে অ্যামোনিয়া গ্যাস যখন উৎপন্ন হয় তখন এখানে 3 মোল হাইড্রোজেন গ্যাস লাগে আর 1 মোল নাইট্রোজেন লাগে, তাহলে 2 মোল কি হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে 1 মোল নাইট্রোজেন গ্যাস আর 2 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই জন্য এখানে কোনো ধরনের উৎপাদ এবং বিক্রিয়ক যেন অপচয় না হয় এই জন্য এই অনুপাতেই যুক্ত করা হয়। ওকে, আর এটা দ্বিমুখী উভমুখী বিক্রিয়া, আবার অ্যামোনিয়া ভেঙে এটাও তৈরি হয়, এই জন্য এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে সরায় ফেলতে হয়, তাহলে আর উভমুখী বিক্রিয়াটা হয় না। যাই হোক, তো 1:3 অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস দ্বারা বোঝায় নাইট্রোজেন যত লিটার নেওয়া হবে হাইড্রোজেন নেওয়া হবে তার 3 গুণ। ঠিক আছে, তো অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের সময় কিছু তাপ উৎপন্ন হয়, এই বিক্রিয়াটি উভমুখী। একদিকে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, অপরদিকে কিছু অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এই বিক্রিয়ায় উভমুখী বা তীর চিহ্ন, উভমুখী চিহ্ন বা তীর চিহ্ন ব্যবহার হয়। তো আমরা এর আগের একটা অধ্যায়ে এটার সাথে পরিচিত ছিলাম। ঠিক আছে, উভমুখী বিক্রিয়া, এবং এখানে মোল সংখ্যার তারতম্য আছে, এখানে 4 মোল এখানে 2 মোল, তার মানে এখানে চাপ কি হবে? প্রভাব ফেলবে। চাপ প্রয়োগ করলে উৎপাদ বেশি হবে, তাই না? এখানে চাপ প্রয়োগ করলে কি হবে? উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, যেহেতু এদিকে 4 মোল আছে মোট আর এদিকে উৎপন্ন হচ্ছে 2 মোল, তার মানে এদিকে অণুর সংখ্যা বেশি এদিকে অণুর সংখ্যা কম। তাহলে এখন যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে স্বাভাবিকভাবে উৎপাদগুলো এই দিক থেকে কোন দিকে চলে যাবে? বিক্রিয়কের দিকে চলে যাবে। এই জন্যই মূলত এখানে এই 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করা হয়। ঠিক আছে, আর তাপমাত্রা হয় 450 থেকে 550 ডিগ্রি এবং প্রভাবক হচ্ছে আয়রন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাপমাত্রা, চাপ এবং আয়রন। ওকে, এবং এটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা এবং চাপ, তার কারণ এইটাতেই সবচেয়ে ভালো উৎপাদন হয়। এর চেয়ে কম তাপমাত্রা বা চাপ হইলেও যে উৎপাদন হবে না তা না, হবে, কিন্তু এইটাতেই সবচেয়ে বেশি উৎপাদন পাওয়া যাবে। এই জন্য এই তাপমাত্রা এবং চাপকে অনেক সময় বলা হয় অত্যানুকূল তাপমাত্রা ও চাপ। এটাকে কি বলা হয়? অত্যানুকূল, মানে অতিরিক্ত অনুকূল, অত্যন্ত অনুকূল, কি? অত্যন্ত অনুকূল, এই জন্য বলা হচ্ছে অত্যানুকূল। ঠিক আছে, তো এটাই হচ্ছে সবচেয়ে ভালো, এখানে সবচেয়ে বেশি উৎপাদ পাওয়া যায়। এরপর দেখো কৃষি ও শিল্প ক্ষেত্রে তোমার রাসায়নিক বিক্রিয়ার ব্যবহার। শিল্প কারখানায় উৎপন্ন বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে যোগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়। চুনাপাথর একটি মূল্যবান খনিজ সম্পদ। আমাদের দেশে সুনামগঞ্জ জেলায় এবং সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর পাওয়া যায় সিলেটের সুনামগঞ্জ, এটা কি সিলেট বিভাগের সুনামগঞ্জ, আর সেন্ট মার্টিন দ্বীপ, এই দুই জায়গায় প্রচুর পরিমাণে চুনাপাথর পাওয়া যায়। ঠিক আছে, সুনামগঞ্জের এই এলাকায় মূলত আমরা জানি যে সিলেটের যে সুনামগঞ্জ আছে, সুনামগঞ্জের সাথে আসলে ভারতের কি আছে? বর্ডার আছে, ভারতের বর্ডার আছে, এবং বর্ডারের গা জুড়ে একদম বিশাল বড় বড় পাহাড় আছে। ঠিক আছে, এটা পাহাড়ি অঞ্চল। আর
এখন পাহাড়ের ঠিক গা ঘেঁষে ঘেঁষে কি আছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার আছে। সমস্ত পাহাড় মূলত কি হয়ে গেছে, সিলেটের সমস্ত পাহাড় ইন্ডিয়ার অংশে চলে গেছে, আর বাংলাদেশ অংশে শুধুমাত্র পাহাড় থেকে আসা ঝর্ণার পানিটাই রয়েছে। ঠিক আছে, তো পাহাড় ইন্ডিয়ান নদীর পানি দিয়ে বাংলাদেশে বন্যা হয়। বাংলাদেশের ভাগ্যে শুধু এটাই জুটছে, কিন্তু কোনো ধরনের পাহাড় বাংলাদেশের ভাগ্যে জোটে নাই। এটা জাস্ট কি করা হয়েছে, পাহাড়ের ঠিক গা বেয়ে 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 ওরা কি করছে, মানে পাহাড়ের পাদদেশ দিয়ে বর্ডার রাখছে। এটা এটা কোন ধরনের দেশ বিভাজন আমি বুঝি না, যাই হোক। তো সেই সুনামগঞ্জে পাওয়া যায়, কিন্তু সুনামগঞ্জে বাংলাদেশের অংশে এটা খুব সামান্যই আছে। পুরো ক্যালসিয়াম চুনা পাথরটাই মূলত ইন্ডিয়ার অংশে রয়ে গেছে, মানে এই পুরো এই পাথরগুলো সব পুরো পুরো পাহাড় হচ্ছে তোমার কি ক্যালসিয়াম ক্লোরাইড চুনা পাথরের আধার। তো যাই হোক, এখানে ব্রিটিশরা ভাগ করে দিছে এইভাবে, জাস্ট পাহাড়ের পাদদেশ দিয়ে তারা বর্ডার লাইন টেনছে, অদ্ভুত এক ভাগ। ঠিক আছে, তো চুনাপাথর দ্বারা অনেক পদার্থ তৈরি করা যায়, যেমন সিমেন্ট তৈরি করার প্রধান উপাদান হচ্ছে চুনাপাথর। কোনো কারণে যদি মাটি অম্লীয় হয়, অর্থাৎ মাটিতে যদি H+ পরিমাণ বেড়ে যায়, এমনিতেও মাটি একটু মাটি হালকা কি থাকে তোমার ক্ষারীয় থাকে, তো তবে মাটির অম্লত্ব কমানোর জন্য মাটিতে চুনাপাথর যোগ করা হয়। চুনাপাথর H+ সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়ন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং পানি তৈরি করে, ফলে মাটির অম্লত্ব কমে যায়। ঠিক আছে, ক্যালসিয়াম কি করে, মাটির যে H+ আছে সেটা ক্যালসিয়াম কার্বনেট, যেটা এই ক্যালসিয়াম কার্বনেটটা কি করে, মাটির যে হাইড্রোক্সাইড আছে, হাইড্রোজেন আয়ন আছে, সেটার সাথে বিক্রিয়া করে এই ক্যালসিয়াম কার্বনেটের যে অক্সিজেন আছে সেটা এই আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়। আর ক্যালসিয়াম আয়ন মাটিতে আয়ন হিসেবে থাকে, এটা এই ক্যালসিয়াম আয়নটা কি মাটির জন্য ভালো, এটা উর্বরতা বাড়ায় এবং উদ্ভিদের যে ক্যালসিয়াম আয়নের প্রয়োজনীয়তা সেটা পূরণ করে। আর কার্বন ডাই অক্সাইড তো কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে বের হয়ে যায়। ওকে, তাহলে এই চুন দিলে মাটির এই উপকারিতা হয়। একই সাথে মাটির অম্লত্ব কমে যায়, সেই সাথে সাথে মাটিতে ক্যালসিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায় এবং এটা মাটির কি করে, উদ্ভিদের খনিজের চাহিদা পূরণ করে। ঠিক আছে, এরপর হচ্ছে ইউরিয়া। আমরা জানি যে ইউরিয়ার নাম শোনে নাই এরকম কেউ নাই। ইউরিয়া মূল্যবান পদার্থ কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসকে উত্তপ্ত করে। কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উত্তপ্ত করা হয় 130 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যদি আমরা উত্তপ্ত করি তাহলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে, তারপর অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে ইউরিয়া তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রথমে অ্যামোনিয়া কার্বামেট তৈরি হবে, এটা হচ্ছে অ্যামোনিয়া কার্বামেট। ঠিক আছে, তারপরে এই অ্যামোনিয়া কার্বামেট থেকে পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে এখানে কি হবে, এখান থেকে একটা অক্সিজেন আর এখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে সিও, এটা এমিন তৈরি হবে একটা। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে এমিন, ডাই এমিন। ঠিক আছে, তো এটা একটা জৈব যৌগ, ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, তাহলে এই দুইটাই হচ্ছে অজৈব যৌগ। তাহলে এই অজৈব যৌগ থেকে কিন্তু জৈব যৌগ কি হলো, উৎপন্ন হয়েছে। এটা এমন একটা বিক্রিয়া যেটা রসায়ন জগতে কি করছে, তোমার বিপ্লব সাধিত করছে। তো আগে মনে করা হয়তো জৈব যৌগগুলো শুধুমাত্র জীবদেহেই কি হয় পাওয়া যায়, এগুলো কখনোই ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা যাবে না, জীবদেহেই শুধুমাত্র জৈব যৌগ পাওয়া যায়। ঠিক আছে, এটাকে প্রাণশক্তি মতবাদ বলা হয়তো, যে জৈব যৌগ শুধুমাত্র যাদের মধ্যে প্রাণ আছে বা জীবন আছে শুধু তাদের মধ্যে জৈব যৌগ পাওয়া পসিবল। যেমন মানুষের প্রস্রাব, যে কোনো প্রাণীর প্রস্রাবে এই ইউরিয়া থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের সবার প্রস্রাবে থাকে, যে কোনো প্রাণীর প্রস্রাবে এটা থাকে। তো এই জৈব যৌগটা সর্বপ্রথম কি করেন একজন বিজ্ঞানী, এই প্রক্রিয়ায় কি করে, তিনি কি করেন, মানে ইচ্ছা করে করেন নাই, বাই চান্স, মানে গবেষণা করতে গিয়ে হঠাৎ করে তিনি কি করে ফেলছেন, এই দুটি একত্রিত হয়ে তাপ দিয়ে অ্যামোনিয়া তৈরি, এই তোমার ইউরিয়া গ্যাসটা তৈরি হয়ে গেছে। এটা তোমার মানে উনি প্ল্যান পরিকল্পনা করে করেন না, এটা কাকতালীয় ভাবে ঘটনাটা ঘটে গেছে। তখন যখন ইউরিয়া তৈরি হয়ে গেছে তখন বিজ্ঞানীদের ভুল ভেঙে গেছে যে না, আসলে জৈব যৌগ ল্যাবরেটরিতেও তৈরি করা পসিবল। এটা শুধুমাত্র যে যাদের মধ্যে জীবন আছে তাদের মধ্যে বিশেষ ক্ষমতা বলে এটা থাকে, এটা ঐশ্বরিক ক্ষমতা বলে, বিষয়টা তা না। এটা ল্যাবরেটরিতেও কি করা পসিবল, তৈরি করা পসিবল জৈব যৌগগুলো। এরপর থেকেই মূলত জৈব যৌগ নিয়ে প্রচুর পরিমাণ গবেষণা হয়েছে। আর এখন তো জৈব যৌগ এটা জয় জয়কার। ঠিক আছে, জৈব যৌগ দিয়ে আলাদা একটা বিশাল বড় কেমিস্ট্রির শাখা তৈরি করা হয়েছে এবং জৈব যৌগ এতটাই উন্নত হয়েছে যে আমাদের লাইফে এখন জৈব যৌগ ছাড়া আর কিচ্ছু নাই। যেমন প্লাস্টিক, পলিথিন, এগুলো সব জৈব যৌগ। ঠিক আছে,
তো এগুলো সব এখন কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। আগে মনে করা হয়তো এগুলো কোনোটাই কৃত্রিমভাবে তৈরি করা পসিবল না। তো এই ইউরিয়ার আবিষ্কারটাই মূলত কি করছে, জৈব যৌগের জগতে এক বিপ্লব সাধন করছে। শিল্পক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে ইউরিয়ার ব্যাপক ব্যবহার রয়েছে। শিল্পক্ষেত্রে ইউরিয়া থেকে মেলামাইন পলিমার তৈরি করা হয়, এটাকে বলা হয় ইউরিয়া। ইউরিয়া থেকে মেলামাইন, যে মেলামাইন সবাই নাম শুনছে মেলামাইনের। তো কৃষিক্ষেত্রে ইউরিয়াকে সার হিসেবে ব্যবহার করা হয়। তো শিল্পক্ষেত্রে ইউরিয়ার ব্যবহারটা কি, সেখান থেকে মেলামাইনের প্লেট গ্লাস এগুলোর নাম তোমরা শুনছো। তো সেই মেলামাইন তৈরি করা হয় শিল্পক্ষেত্রে। আর কৃষিক্ষেত্রে ইউরিয়াকে কি করা হয়, নাইট্রোজেন সারের একটা উৎস হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখো নাইট্রোজেন আছে, ঠিক আছে। তো ইউরিয়া যখন মাটিতে দেওয়া হয় তখন এখান থেকে এই নাইট্রোজেন কি হয়, আলাদা হয়ে উদ্ভিদদের মধ্যে চলে যায়। তো নাইট্রোজেনের উৎস হিসেবে ইউরিয়া ব্যবহার করা হয়। জমিতে ইউরিয়া সার দেওয়া হয় যাতে ইউরিয়া গাছ থেকে সরাসরি পুষ্টি উপাদান নাইট্রোজেন গ্রহণ করতে পারে, ঠিক আছে। এখানে এই নাইট্রোজেনটাকে গ্রহণ করে। উদ্ভিদ বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে না, মাটিতে ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে ইউরিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এই অ্যামোনিয়াম আয়নটাই মূলত কি করে, উদ্ভিদ শোষণ করে তার নাইট্রোজেনের চাহিদা পূরণ করে, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম আয়ন, তাহলে নাইট্রোজেনকে উদ্ভিদ কি হিসেবে গ্রহণ করে, অ্যামোনিয়াম আয়ন হিসেবে গ্রহণ করে। আমরা জানি যে যে কোনো উদ্ভিদই আসলে সরাসরি কোনো ধরনের খনিজ পদার্থকে গ্রহণ করে না, সবগুলোকেই তার আয়ন হিসেবে গ্রহণ করে। ঠিক একইভাবে নাইট্রোজেনকে সে সরাসরি বাতাসের মধ্যে থেকে নাইট্রোজেনকে নাইট্রোজেন হিসেবে গ্রহণ করতে পারে না, যদিও কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনকে কিন্তু সে সরাসরি গ্যাস হিসেবে গ্রহণ করতে পারে, বাট নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। নাইট্রোজেনের বাতাসে 78% নাইট্রোজেন আছে, গ্রহণ করতে পারলে তার সুবিধাই হইতো, কিন্তু সে সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। এই জন্য ইউরিয়া প্রথমে কি হয়, মাটিতে গিয়ে, মাটিতে ইউরিয়াস নামক এনজাইম থাকে, মাটিতে কি থাকে, এই ইউরিয়াস নামক এনজাইম থাকে। এই ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে এই ইউরিয়া এবং পানি বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, হাইড্রোক্সাইড আয়ন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম আয়নটা উদ্ভিদ কি করে, শিকড় দ্বারা গ্রহণ করে। ওকে, এরপর দেখো অ্যামোনিয়াম সালফেট, যেটা আমরা এটাও মাটিতে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, সালফারের প্রয়োজনীয়তা মেটায় এটা, ঠিক আছে। অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাস এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি হয়, অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়। তাহলে এখানে হাইড্রোজেনকে হটাই দিয়ে অ্যামোনিয়াম আয়ন ঢুকে যায় আর ওইদিকে পানি তৈরি হয়। কৃষিক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেটের ব্যাপক ব্যবহার রয়েছে। অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করতে পারে, কাজেই মাটিতে ক্ষারকের পরিমাণ বেড়ে গেলে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করা হয়। তাহলে মাটিতে অম্লের পরিমাণ বেড়ে গেলে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত করা হয় বা চুন, আর মাটিতে যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায় তাহলে অ্যামোনিয়াম সালফেট যুক্ত করা হয়। তাহলে মাটি মূলত মানে মাটির জন্য বেস্ট হচ্ছে কি তোমার মানে নিরপেক্ষতা। তো তারপরও মাটিতে অল্প পরিমাণ অ্যাসিড এবং অল্প পরিমাণ ক্ষার থাকলে কোনো সমস্যা নাই, বাট বেশি হয়ে গেলেই সমস্যা, বেশি ক্ষারীয় হয়ে গেলেও সমস্যা, বেশি অ্যাসিডীয় হয়ে গেলেও সমস্যা। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, মাটি যদি অম্লীয় হয়ে যায়, মাটি অম্লীয় হয়ে গেলে সেটাকে নর্মালাইজ করার জন্য ক্যালসিয়াম কার্বনেট যুক্ত করা হয়। তাহলে মাটিতে যদি অম্লের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটাতে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত করা হয়। আর মাটি যদি ক্ষারীয় হয়, মাটি যদি কি হয়, ক্ষারীয় হয়, তাহলে সেখানে অ্যামোনিয়াম ফসফেট যুক্ত করা হয়। যেমন আমরা বাজারে ফসফেট কিনতে পাওয়া যায়, সেটা মূলত অ্যামোনিয়াম ফসফেট, ঠিক আছে। সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1, সালফেটের যোজনী 2, ঠিক আছে। অম্লীয় হলে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর বা চুন দেওয়া হয়, আর যদি ক্ষারীয় হয় তাহলে সেখানে দেওয়া হয় অ্যামোনিয়াম সালফেট। এটা খুবই ভালো এমসিকিউ। এটা করে ক্ষারকের পরিমাণ কমানো হয়, এটি উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এ থেকে উদ্ভিদ নাইট্রোজেন এবং সালফার গ্রহণ করে। তাহলে ইউরিয়া থেকে যেমন নাইট্রোজেন গ্রহণ করে, আর অ্যামোনিয়াম সালফেট থেকে নাইট্রোজেনও গ্রহণ করতে পারে, সালফারও গ্রহণ করতে পারে, আয়ন হিসেবে গ্রহণ করে অ্যামোনিয়াম এবং সালফেট আয়ন। তো সেগুলি শরীরে গিয়ে নাইট্রোজেন এবং সালফারের তোমার ঘাটতি পূরণ করে। ওকে, এরপর দেখো কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণে রাসায়নিক দ্রব্য। তাহলে কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণ, যা আমরা অলরেডি পড়েছি যে বিভিন্ন ধরনের ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিনকে ব্যবহার করা হয় তোমার ফলমূলকে তাজা রাখার জন্য, যদিও এটা শরীরের জন্য ক্ষতিকর। তো ফলমূল, শাকসবজি, মাছ ইত্যাদিকে কৃষি দ্রব্য বলা হয়। যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে কোনো কৃষিজাত দ্রব্যকে দীর্ঘদিন ভালো রাখা বা পচনের হাত থেকে রক্ষা করা যায়, এই প্রক্রিয়াকে কৃষিজাত
কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণ বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কৃষিজাত দ্রব্যকে ভালো রাখা যায়, পচনের হাত থেকে রক্ষা করা যায়, এই প্রক্রিয়াটাকেই কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণ বলে। আর এটা একটা রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক দ্রব্য ব্যবহারের ভালো এবং খারাপ উভয় দিকই রয়েছে। এখন এই রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাদ্যকে যখন আমরা পচনের হাত থেকে রক্ষা করি, তখন এটা যে সবসময় শরীরের জন্য ভালো হয় বিষয়টা তা নয়। ব্যবসায়ীরা পাকা আম বাস, ট্রাক বা ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় আমের গায়ে দাগ লাগে। এই দাগযুক্ত আম মানুষ কিনতে চায় না, এই জন্য অসাধু ব্যবসায়ী অনেক সময় কাঁচা আম কিনে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, ফলে আমের গায়ে দাগ পড়ে না। এরপর এই কাঁচা আমের উপর অসাধু ব্যবসায়ীরা ক্যালসিয়াম কার্বাইডের জলীয় দ্রবণ ব্যবহার করে, ফলে আম পাকে। তাহলে ক্যালসিয়াম কার্বাইড কি করে? আমকে পাকতে সাহায্য করে। ঠিক আছে, এখন এটা কেন করে? তার কারণ আম একসাথে অনেক উৎপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে সারা দেশে এটা ডেলিভারি করা পসিবল হয় না, এবং ডেলিভারির সময় যদি পাকা আম ডেলিভারি করা হয় তাহলে সেই আম এটা দাগ পড়ে যায়, তারপর এটা গরমে আরো পেকে যায়, পেকে গিয়ে এটা নষ্ট হয়ে যায়। এই জন্য তারা কি করে? কাঁচা আমকেই গাছ থেকে নিয়ে নেয়, গাছ থেকে পাড়ায়, তারপর গাছ থেকে সংগ্রহ করে। এই সংগ্রহ করার পর এই কাঁচা আমি সারা দেশে পাঠিয়ে দেয়, ফলে আম কি থাকে? আমের গায়ে কোনো ধরনের দাগ পড়ে না, আম অতিরিক্ত পেকে গিয়ে আম নষ্ট হয়ে যায় না, আম নরম হয় না। এখন কাঁচা আম তো সারা দেশে পাঠানো হইলো ভালো কথা, কিন্তু কাঁচা আম খাবে কে? কাঁচা আম তো কেউ খাবে না। ঠিক আছে, এখন এই কাঁচা আমকে কি করা হয়? জোর করে পাকানো হয়। ঠিক আছে, গাছে থাকলে পাকতো, কিন্তু গাছে না পাকতে দেওয়া হইলো না, না করে কি করা হইলো? এই জোর করে এখন কাঁচা আম পেরে এখন সেই কাঁচা আমকে পাকানো হবে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। ফলে দেখা যাচ্ছে যে আম পাকলো, কিন্তু সেই আমে কি থাকলো না? যথাযথ পুষ্টি উপাদান থাকলো না, বরং ক্যালসিয়াম কার্বাইড একটা কি ক্ষতিকারক পদার্থ। তো দেখো, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করা হয়। এই অ্যাসিটিলিন গ্যাসই মূলত ফল পাকাতে সাহায্য করে। এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। অর্থাৎ কার্বন কার্বন 3 বন্ধন আছে এখানে। অর্থাৎ এটা মূলত ইথিন। ইথিনটাকেই বলা হচ্ছে কি? অ্যাসিটিলিন। ইথিনেরই আর একটা নাম। ইথিন হচ্ছে তার ইউপ্যাক নাম, আর এটার বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, এই ইথিলিন। ঠিক আছে, এই জিনিসটা আবার আমাদের শরীরের উপর কি করে? বিরূপ প্রভাব ফেলে। এটা আম যেমন পাকায়, সেই সাথে সাথে এই ইথিলিন বা অ্যাসিটিলিন যেটা, সেটা আবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এছাড়াও ইথিলিন গ্যাস দ্বারা কাঁচা আম পাকানো হয়। ইথিলিন গ্যাস দ্বারাও কাঁচা আম পাকানো হয়। তো এটাই মূলত ইথিলিন। ইথিলিন আলাদা। ইথিলিন হচ্ছে ইথিন ডাবল বন্ড, যেটা আর কি। ঠিক আছে, যেটা তোমার CH2 ডাবল বন্ড, এটা হচ্ছে ইথিলিন, আর এটা হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, এটা হচ্ছে ইথাইন, আর এটা হচ্ছে ইথিন। ওকে, তো ইথিলিনও আমাদের শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে। কার্বাইড দিয়ে আম পাকানো বলতে অ্যাসিটিলিন দ্বারা আম পাকানোর পদ্ধতিকেই বোঝানো হয়। ঠিক আছে, মানে কার্বাইড সরাসরি যে ইথিলিন বা ইথিটিলিন, এই অ্যাসিটিলিন বা ইথাইন যে গ্যাসটা আছে, এটা সরাসরি গ্যাস, যেহেতু এটাকে বাজারে সরাসরি তোমার করা হয় না, সাপ্লাই দেওয়া হয় না, এই জন্য এটাকে ক্যালসিয়াম কার্বাইড। আমরা যে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন গ্যাসের যে উৎপাদন, সেটা কিন্তু আমরা এই আগের অধ্যায়ে পড়েছি, ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন। ওই জন্য এটা কি করা হয়? ক্যালসিয়াম কার্বাইড যেহেতু এটা কঠিন, এটা পাউডার আকারে এই ক্যালসিয়াম কার্বাইডটাকে কি করা হয়, বা এটা তরল আকারেও পাওয়া যায়। তো এটাকেই বাজারজাত করা ইজি। যেহেতু এটা গ্যাস, এটা বাজারজাত করা ইজি হয় না, আর এটা তরল, এটাকে বাজারজাত করা ইজি, বা পাউডার হিসেবেও পাওয়া যায়। তো এইটাকে যখন পানির সাথে যুক্ত করা হয়, তখন এটা অ্যাসিটিলিন গ্যাস কি করে? তৈরি করে, এটা পাকায়। ঠিক আছে, তাহলে মেইনলি পাকায় কে? ইথিলিন বা অ্যাসিটিলিন গ্যাসটা। কিন্তু সরাসরি এই গ্যাসটাকে বাজারজাত না করে এর যে তোমার উৎপাদক, এর যে বিক্রিয়ক, এটা উৎপাদনের যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার উৎপাদকটাকে কি করা হয়? বাজারজাত করা হয়। আর পানি তো যেখানে সেখানে পাওয়াই যায়, সহজলভ্য পানি, এই জন্য পরে প্রয়োজন মতো পানি অ্যাড করে তোমার প্রয়োজন অনুপাতে ইথিলিন উৎপন্ন করে সেটাকে পাকানো হয়। ওকে, এটাকে নিয়ন্ত্রিত উপায়ে ইউজ করা যায়, এটা একটা সুবিধা। তো সাধারণত পাকা ফল থেকে ইথিলিন গ্যাস নিঃসৃত হয়ে আশেপাশের কাঁচা ফলকেও পাকিয়ে ফেলে। ঠিক আছে, জেনারেলি যেটা গাছে হয়, এই গাছে ইথিলিন, এটা প্রাকৃতিক হরমোন, কোনো একটা গাছে ইথিলিন প্রয়োগ করলে সেটা আবার ওই গ্যাস ওই ফল থেকে অন্যান্য সব ফলে গিয়েও সেটাকেও পাকিয়ে ফেলে। তো গাছে যখন আম পাকে তোমার প্রাকৃতিক উপায়ে, তখনও কিন্তু গাছের মধ্যে এই ইথিলিন গ্যাস তৈরি হয়। এই ইথিলিন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, CH2
ডাবল বন্ড CH2। ইথিলিন গ্যাস কিন্তু গাছের মধ্যেও তৈরি হয়, কিন্তু সেখানে তৈরি হয় কিভাবে? আমটা যখন যথাযথ পরিপক্ক হয় তখন এই গ্যাসটা নিঃসৃত হয়, তারপর আমটা পাকে। কিন্তু যখন এটাকে আম যথাযথ পরিপক্ক হওয়ার আগেই যখন আমটাকে গাছ থেকে সংগ্রহ করা হয়, তখন তখন কিন্তু এই আমের যে উপাদানগুলো, পুষ্টি উপাদান, সেগুলো কিন্তু সঠিকভাবে তৈরি হয় না, যার ফলে আমটা অপরিপক্ক থেকে যায় এবং তারপর এটাকে বাইরে থেকে ইথিলিন গ্যাস বা ইথাইন গ্যাস প্রয়োগ করে এটাকে পাকানো হয়। ঠিক আছে? তো ইথিলিন এরপর দেখো, এবং যখন প্রাকৃতিকভাবে ইথিলিন গ্যাস কোনো একটা আমকে পাকায়, তখন ওটা নিয়ন্ত্রিত উপায়ে যতটুকু ঠিক গ্যাস দরকার ঠিক ততটুকুই গাছ উদ্ভিদ থেকে উৎপন্ন হয়ে আমটাকে পাকায়। আমটাকে পাকানোর পর অতিরিক্তটা কি হয়ে যায়? আবার নাই হয়ে যায়। ঠিক আছে? তো ফলে এটা শরীরের জন্য ক্ষতিকর না। কিন্তু যখন এটাকে বাইরে থেকে ইউজ করা হয়, তখন এটার যে পরিমাণটা, এটাকে তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা কি করি? প্রয়োজনের চেয়ে অনেক বেশি মানুষ দিয়ে দেয়। ঠিক আছে? ফলে এখানে আম পাকানোর পরেও অনেক গ্যাস অতিরিক্ত আমের মধ্যে থেকেই যায়, যে কোনো ফলের মধ্যে থেকে যায়, ফলে সেটি শরীরের জন্য ক্ষতিকর হয়। তো কৃষিদ্রব্য সংরক্ষণের রাসায়নিক দ্রব্য। ঠিক আছে? কৃষিদ্রব্য যাতে দুর্গন্ধ না হয় বা যাতে এগুলো পচে না ধরে, সেজন্য বরফ, খাদ্য লবণ, ভিনেগার ইত্যাদি দ্বারা কৃষিদ্রব্য সংরক্ষণ করা হয়। বরফ দিয়ে মাছ সংগ্রহ করা হয়। তো বরফ দ্বারা মাছ সংরক্ষণ করা হয়। টমেটো, কাঁচা আম ইত্যাদি কৌটাতে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগার ব্যবহার করা হয়। তাহলে এগুলোর আচার তৈরি করা হয়। আচার তৈরি করে এর মধ্যে ভিনেগার দিয়ে ভিনেগারের মধ্যে চুবিয়ে রাখা হয়, তাহলে এটা অনেকদিন ঠিক থাকে। খাদ্যের সাথে আমাদের শরীরে ভিনেগার প্রবেশ করলেও কোনো সমস্যা হয় না। ভিনেগারটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর না, বাট ফরমালিন দ্বারা যখন খাদ্য সংরক্ষণ করা হয়, ফরমালিন দিয়েও খাদ্য সংরক্ষণ করা হয়। তো ফরমালিন দ্বারা খাদ্য সংরক্ষণ করা হয় না, কারণ ফরমালিন মানুষ এবং প্রাণী সকলের জন্য বিষাক্ত। হয় না কথাটা ভুল, কিন্তু বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা এটা অহরহই করে থাকে। আমাদের শরীরে ফরমালিন প্রবেশ করে আমাদের মৃত্যুর কারণও হতে পারে। অতএব ফরমালিন দ্বারা কৃষি পণ্য সংরক্ষণ করা উচিত না। গবেষণা করে মৃত প্রাণীদেহ সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা হয়। তাহলে ফরমালিনটা কি? মৃত প্রাণীদেহ, এটা তো আর কেউ খাচ্ছে না, এই জন্য এটা সংরক্ষণে ফরমালিন ব্যবহার করাটা তোমার যৌক্তিক আছে, বাট খাদ্যদ্রব্য এটা ফরমালিন দিয়ে ইয়ে করা যাবে না। ঠিক আছে? তো ফরমালিন আমরা জানি এটা মূলত তোমার মিথানেলের 4 থেকে 6% দ্রবণ, তাই না? CH3CH, এই মিথানেলের 4 থেকে 6% দ্রবণটাই মূলত কি? ফরমালিন। ওকে, এটা শরীরের জন্য ক্ষতিকর। যেসব রাসায়নিক দ্রব্য খাদ্য সামগ্রীতে দিলে খাদ্য সামগ্রীতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, দুর্গন্ধ হয় না, পচন হয় না, সেসব রাসায়নিক পদার্থকে বা দ্রব্যকে ফুড প্রিজারভেটিভ বলে। তাহলে ফুড প্রিজারভেটিভ জিনিসটা কি? যে সকল রাসায়নিক দ্রব্য খাবারে দিলে খাবার নষ্ট হয় না, পচে যায় না, খাবারের গন্ধ হয় না, সেগুলোকে ফুড প্রিজারভেটিভ বলা হয়। যেসব ফুড প্রিজারভেটিভ আমাদের শরীরে গেলে শরীরের ক্ষতি হয় না এবং সেগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাদ্য সংরক্ষক হিসেবে অনুমোদন দিয়েছে, সেসব ফুড প্রিজারভেটিভ অনুমোদিত ফুড প্রিজারভেটিভ বলা হয়। ফরমালিন একটা ফুড প্রিজারভেটিভ, বাট এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব খাদ্য সংস্থা, এটা অনুমতি দেয় নাই। এই জন্য ফরমালিন ফুড প্রিজারভেটিভ না। বাট এই যে তোমার ভিনেগার এটা কি? ফুড প্রিজারভেটিভ। তার মানে এটা শরীরের জন্য কি হয় না? ক্ষতি করে না। যেসব ফুড প্রিজারভেটিভ আমাদের শরীরে গেলে আমাদের শরীরের ক্ষতি হয়, সেগুলোকে অননুমোদিত ফুড প্রিজারভেটিভ বলা হয়। সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, ভিনেগার, লবণের দ্রবণ, চিনির দ্রবণ ইত্যাদি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। ইথিলিন, এসিটিলিন, ফরমালিন ইত্যাদি অননুমোদিত ফুড প্রিজারভেটিভ। তো এগুলো ফুড প্রিজারভেটিভ হিসাবে কিনা অনুমোদিত নয়। এরপর দেখো শিল্প বর্জ্য এবং পরিবেশ দূষণ। শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ পরিবেশকে দূষিত করে। বাংলাদেশে চামড়ার শিল্প, রং শিল্প, কীটনাশক শিল্প থেকে বর্জ্য হিসেবে বিভিন্ন প্রকারের ভারী ধাতু যেমন ক্রোমিয়াম, লেড, মার্কারি, ক্যাডমিয়াম ইত্যাদি নির্গত হয়। ভারী ধাতু বলতে বোঝানো হচ্ছে যাদের আণবিক পারমাণবিক ভর তুলনামূলকভাবে বেশি। ঠিক আছে? তুলনামূলকভাবে বেশি, সেগুলোকে ভারী ধাতু বলা হচ্ছে। এসব ভারী ধাতু বা বর্জ্য পদার্থ এবং এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, এগুলো সহজে মাটিতে অন্যান্য ইয়ার সাথে বিক্রিয়া করে না জেনারেলি।
তো এসব ভারী ধাতু বা বর্জ্য পদার্থ মাটি এবং পানিতে প্রবেশ করে। এসব মাটিতে যেসব উদ্ভিদ জন্মে সেসব উদ্ভিদের মধ্যে এসব ধাতু প্রবেশ করে। এসব উদ্ভিদের ফলমূল খেলে আমাদের শরীরে এসব ভারী ধাতু প্রবেশ করে, আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। আবার সাবান ও ডিটারজেন্ট কারখানা থেকে প্রচুর পরিমাণে কস্টিক সোডা মাটি এবং পানিতে নির্গত হয়। আমরা জানি যে সাবান যখন তৈরি করা হয় সেখানে চিনির তোমার কি যেন চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়। তো এইখানে প্রচুর পরিমাণে সাবান ডিটারজেন্ট তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়। তো এগুলো আমরা জানি যে সবগুলো ইউজ হয় না, এর মধ্যে কিছু থেকে যায়, এগুলোকে পরবর্তীতে সাবান ডিটারজেন্ট থেকে আলাদা করা হয় এবং এগুলো অপদ্রব্য হিসেবে পরবর্তীতে নিষ্কাশিত করা হয়। এখন বাংলাদেশের বেশিরভাগ যে শিল্প কারখানাগুলো আছে এগুলোর জন্য পয় নিষ্কাশনের যে নিরাপদ কোনো ধরনের ব্যবস্থা, পয় নিষ্কাশন না, এই বর্জ্য নিষ্কাশনের নিরাপদ ব্যবস্থা খুব কমই তারা ব্যবহার করে, কারণ এটাতে খরচ আছে, তারা আসলে অনেক বেশি লাভ করতে চায় আর কি। ফলে এই কস্টিক সোডা মাটিতে এবং পানিতে চলে যায়। পানিতে কস্টিক সোডা যদি চলে যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি চলে যায়, তাহলে পানিতে ক্ষারকের মাত্রা বেড়ে যাবে। ফলে পানিতে জলজ উদ্ভিদ এবং প্রাণী ভালোভাবে জন্মাতে পারে না। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে শিল্প কারখানায় শিল্প বর্জ্য এবং পরিবেশ দূষণ। তাহলে শিল্প কারখানায় যে ক্ষতিকর পদার্থগুলো ব্যবহার করা হয়, যেমন ভারী ধাতু, ক্রোমিয়াম লেড, এগুলো মূলত আমাদের শরীরে যখন যায় তখন সেগুলো আমাদের শরীরের ক্ষতি করে, বিশেষত আমাদের আমাদের মেইনলি লিভার এবং কিডনির ক্ষতি করে। এছাড়াও যে ক্ষারগুলো ব্যবহার করা হয় আমার সাবান এবং ডিটারজেন্ট কারখানায়, সেগুলো পানিতে মিশে গিয়ে পানিতে বসবাসকারী যে উদ্ভিদ এবং প্রাণী আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে বা তাদেরকে মেরে ফেলে। তো এই অধ্যায়টা থেকে সাধারণত সৃজনশীল কোশ্চেন হইলেও হয় না জেনারেলি, যদিও হয় তারপরও এখান থেকে স্টুডেন্টরা অ্যান্সার করে না, অ্যান্সার না করাই ভালো, কারণ এখানে অনেক বেশি লিটারেচার লিখতে হয়, মার্ক কাটার সুযোগ আছে, এখানে ফুল মার্কস দিতে চায় না অনেক সময় স্যাররা। সেক্ষেত্রে সৃজনশীলের জন্য এই অধ্যায়টায় তোমার স্কিপ করাই ভালো। তো তোমরা শুধুমাত্র এই অধ্যায়টা এমসিকিউর জন্য পড়বা এবং এখানে প্রচুর এমসিকিউ আছে এই অধ্যায়ে। যেমন এখানে আমরা দেখলাম অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত হাইড্রোজেন এবং নাইট্রোজেনের অনুপাত কত। আমরা এখানে দেখলাম যে হাইড্রোজেন, এটা খুব ভালো করে রাখবো, ভালো করে বিষয়টা মাথায় রাখবা। আমরা পড়েছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত, এটা ছিল 1:3। কিন্তু প্রশ্নে দেখো হাইড্রোজেন আগে আছে, নাইট্রোজেন পরে আছে, তার মানে এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেনের অনুপাত চেয়েছে, তার মানে কি হবে 3:1 হবে। সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অনুপাতে আসলে কার মানটা কাকে আগে দেওয়া আছে। ঠিক আছে, আগে কে আছে, হাইড্রোজেন আছে আগে নাকি নাইট্রোজেন আছে আগে, যে আগে থাকবে তার মোল সংখ্যাটাই আগে দিতে হবে। তাহলে এখানে আমরা বইয়ে কিন্তু পড়েছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত 1:3, বাট এখানে দেওয়া আছে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের অনুপাত, তার মানে অনুপাতটা উল্টে যাবে, 3:1 হবে। ওকে। অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিডের এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? এটা একটি প্রশমন বিক্রিয়া। উৎপাদ উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এখানে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়, তাই না? অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন, হ্যাঁ, এরা উদ্ভিদের জন্য একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। উৎপাদের জলীয় দ্রবণের পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি। উৎপাদের যে জলীয় দ্রবণ, তাহলে এটা ক্ষারীয় হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, ক্ষারীয় হয়ে যাবে। সেই ক্ষেত্রে পিএইচ এর মান এর চেয়ে বেশি হবে এবং এটা অ্যাসিডীয়, এটা ক্ষার না, এটা ক্ষারকীয়। ঠিক আছে, তো এটা যেহেতু সরাসরি ক্ষার না, এটা পানিতে, এই জন্য এটাকে প্রশমন বিক্রিয়া বলা যাবে না, এটা 1, 2 আর 3। এরপর দেখো কোনটি পদার্থকে বর্ণহীন করে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এটা হচ্ছে তোমার কি ব্লিচিং পাউডার। ঠিক আছে, এই ব্লিচিং পাউডার কি করে? পদার্থকে বর্ণহীন করে। জমিতে ইউরিয়া প্রয়োগ করলে কোন আয়ন উদ্ভিদ দ্বারা শোষিত হয়? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া আয়ন। ঠিক আছে, এই অ্যামোনিয়া আয়নটা, তাহলে এখানে ইউরিয়াটা ভেঙে যায়, তাই না? আমরা পড়েছি H2NCO, এটা যখন পানির সাথে বিক্রিয়া করে এবং ইউরিয়াস নামক এনজাইম, কি এনজাইম? ইউরিয়াস নামক এনজাইম এখানে কি করে? এই বিক্রিয়া হইতে সাহায্য করে। তাহলে এখানে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়। ঠিক আছে, তারপর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। তো এগুলো উৎপন্ন হয়, ফলে এই যে আয়নটা আছে, এই আয়নটা কি হয় তোমার, উদ্ভিদ এটাকে
সরাসরি কি করে গ্রহণ করে, ঠিক আছে। ওকে, এইটাই উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, সরি পানি উৎপন্ন করে না, এখানে হাইড্রোক্সাইড আয়ন মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। মেইন কথা মূলত এখানে কি তৈরি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এখানে এই বিক্রিয়ায় কি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আমরা জানি যে এগুলো জলীয় দ্রবণে এগুলো কি হয়, আলাদা আলাদা থাকে, এই প্লাসটা আলাদা থাকে, এইটা ভেঙে যায়, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এখানে পানি উৎপন্ন হয় না, ঠিক আছে। এখানে পানি উৎপন্ন না হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে গিয়ে, মানে যেহেতু পানির সাথে যুক্ত থাকে, এটা ভেঙে গিয়ে কি হয়, এটা আলাদা হয়ে যায়, এটা আলাদা হয়ে যায় এবং উদ্ভিদ এই অ্যামোনিয়াম আয়নটাকেই গ্রহণ করে, ঠিক আছে। তো এই অধ্যায়ে সৃজনশীল তোমরা জেনারেলি কি করার চেষ্টা করবা, স্কিপ করার চেষ্টা করবা। তারপর আমরা যদি একটুখানি দেখি, এখানে সাবান কি দেওয়া আছে, গ্লাস ক্লিনার কি। সাবান প্রথমে যে পদার্থ দিয়ে কাপড় পরিষ্কার করার চেষ্টা করেছিল তার পরিষ্কার কৌশল দেওয়া। এর প্রথমে সে সাবান দিয়ে কি করছে, কাপড় ধুইছে, তাহলে সাবানেরটা ইজি। সাবানের কৌশলটা হচ্ছে কি, একটা ময়লার মধ্যে কি হয়, সাবানের সোডিয়াম আয়নগুলো মাথা ঢুকায় দেয়, আর বাইরে ও সি আর এই যে ঋণাত্মক আয়নটা বাইরের চতুর্দিকে কি হয়, ঋণাত্মক আয়ন থেকে যায়, আর এটাকে ঢুকে যায় এর মধ্যে, পজিটিভ আয়নটা ময়লার অণুর মধ্যে ঢুকে যায়, মাথা গুঁজে দেয়, ঠিক আছে। তো এইভাবে লিখবা পরিষ্কার করতে, এইভাবেই কি হয়, প্রত্যেকটা ময়লার অণু কি হয়ে যায়, এভাবে প্রত্যেকটা ময়লার অণু চতুর্দিকে ঋণাত্মক আয়ন যেহেতু জমা হয়, তাহলে অণুগুলো, এই ময়লার অণুগুলো ঋণাত্মক আয়ন বেষ্টিত হওয়ার ফলে পরস্পরকে বিকর্ষণ করে এবং আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা পরবর্তীতে পানির সাথে মিশিয়ে ফেনা তৈরি করে। এই ফেনাটাকে পানি দিয়ে কি করা হয়, আলাদা করা হয়। ওকে, রিয়াদ কাপড় পরিষ্কার করার জন্য শাওনকে যে পরিষ্কারক সামগ্রীর পরামর্শ দিয়েছিল সেটি কার্যকর হওয়ার কারণ, এটা আমরা জানি যে এটা ডিটারজেন্ট। ডিটারজেন্ট হচ্ছে তোমার সাবানের চেয়ে কি অধিক সক্রিয়, এটা তোমার খড় পানির সাথেও কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। আর এটা কি খড় পানি শুধু মৃদু পানিতে, স্বাদু পানিতেই কি করে, সাবান কাজ করে। আর ডিটারজেন্ট, ডিটারজেন্ট হচ্ছে লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট, C12H25 সালফেট আর সোডিয়াম বা পটাশিয়াম, ঠিক আছে। এটা কি করে, এই অংশটা, এটা খড় পানির সাথেও এটা কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। তার কারণ খড় পানিতেও সোডিয়ামটা সক্রিয়, সেটা যুক্ত হইতে পারে, ঠিক আছে। আর এটা কি করতে পারে না, এই যে নেগেটিভ, এটা কি করতে পারে না, এটা পানিতে যদি খড় থাকে তাহলে ম্যাগনেসিয়াম যদি থাকে, তাহলে এই আগেই ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে কি করে, ফেনা উৎপন্ন করতে বাধা দেয়, ঠিক আছে। আর এখানে সেটা পারে না। এরপর বলছে চন্দ্রার গৃহকর্মী বদহজম প্রক্রিয়ায় বিশ্রাম নিচ্ছে, হঠাৎ বাড়ির ফ্রিজটি বিকল হওয়ায় চন্দ্রা বাজার থেকে অনেক কাজ এগুলো কি করছে, রাখছে। গ্লাস ক্লিনারের মূল উপাদান কি, গ্লাস ক্লিনারের মূল উপাদান কিন্তু অ্যামোনিয়াম কি হাইড্রোক্সাইড, মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর এটার সাথে কি থাকে তোমার, ওই যে আইসোপ্রোপানল থাকে, CH3 CH, এই ব্র্যাকেটে OH দিতে হয় অথবা বাইরে OH দিতে পারো তোমরা, আর তখন এখানে হবে CH3, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আইসোপ্রোপানল, 1 নম্বর কার্বনে OH না হয় 2 নম্বর কার্বন। এটা মূল উপাদান। আমাদের দেশে অ্যামোনিয়া শিল্পে বাতাসের ভূমিকা কোথায়, তাহলে বাতাসের ভূমিকা হচ্ছে, আমাদের দেশে অ্যামোনিয়া উৎপন্ন করা হয় সরাসরি নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায়, ঠিক আছে। 1 মোল আর 3 মোল আমরা দেখেছি, এখান থেকে সরাসরি কি হয়, হেভার ওয়াশ পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। এখানে আয়রন প্রভাবক থাকে, তারপর তাপমাত্রা থাকে, চাপ থাকে, যাই হোক। তার মানে আমাদের দেশে অ্যামোনিয়া শিল্পে বাতাসের ভূমিকাটা হচ্ছে, বাতাস থেকে কি করা হয়, নাইট্রোজেনের উৎসটা তাহলে কি, আমরা জানি বাতাসে 78% কি থাকে, নাইট্রোজেন থাকে। তাহলে এই নাইট্রোজেন আসে থেকে, বাতাস থেকে। হাইড্রোজেনও কি করা হয়, বাতাস থেকে সংগ্রহ করা হয়। তার মানে পুরাটাই কি আমাদের দেশের অ্যামোনিয়া শিল্প ফুললি কোথায়, বাতাস নির্ভর, ঠিক আছে। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ডাক্তার চন্দ্রা মাছ মাংস সংরক্ষণের জন্য গৃহকর্মীকে উদ্দীপকের কোনটি ব্যবহার করতে বলবেন। হঠাৎ ফ্রিজটি বিকল হওয়ায় বাজার থেকে আনা মাছ মাংস এগুলো কোনটা আছে, বেকিং পাউডার এবং ভিনেগার নিয়ে চিন্তায় পড়লেন। ইতিমধ্যে গৃহকর্মী গোপনে বেকিং পাউডার খেয়ে সুস্থ বোধ করলেন। বেকিং পাউডার খেয়ে ডাক্তার চন্দ্রা ঘটনাটি জেনে ভবিষ্যতে এটি তাকে খেতে নিষেধ করলেন। তাহলে এই যে ভিনেগার, তাহলে ভিনেগার দিয়ে কি করা যাবে, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ডাক্তার চন্দ্রা মাছ মাংস সংরক্ষণ, তাহলে মাছ মাংস সংরক্ষণের জন্য কি হবে, ভিনেগার ব্যবহার করা
হবে। গৃহকর্মীর বদহজম থেকে মুক্তি পাওয়ার রাসায়নিক সমীকরণ সমূহ লেখো। এখন বদহজম কখন হয়? যখন সাধারণত আমাদের শরীরে অ্যাসিডিটি হলেই বদহজম হয়, ঠিক আছে? তখন এখানে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড খাইতে হয়। তখন এখানে কি হয়, আমাদের এই অ্যাসিডিটিটা কমে যায়, কমে গিয়ে এখানে কি তৈরি হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয় আর পানি তৈরি হয়। তাহলে এই যে বিক্রিয়া, বাস যদি ম্যাগনেসিয়ামের পরিবর্তে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের লবণ এবং পানি তৈরি হবে। তো এইভাবেই কি হয়, বদহজমটা দূর হয়ে যায়, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল। আর এই অধ্যায়ের জন্য সৃজনশীল অত ইয়া না, তোমরা মূলত এই অধ্যায় থেকে এমসিকিউ এর প্রিপারেশন নেবা, তাহলে কি হবে, এখান থেকে মোটামুটি অনেকগুলো এমসিকিউ হবে, ঠিক আছে? তো এই অধ্যায় এখানে শেষ হয়ে গেল। এরপর রসায়ন বইয়ের আর অধ্যায় মনে হয় বাকি নাই, সব শেষ। তাহলে রসায়ন বই আমাদের এর মধ্যেই শেষ হয়ে গেল। তো তোমরা এইগুলো থেকে আশা করি তোমাদের এমসিকিউ এবং এখানে যে কনসেপ্টগুলো আলোচনা করা আছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এবং আমি হয়তো পারছি কি পারি নাই সেটা তোমরা বুঝতে পারবা। তোমরা যদি বুঝতে পারো তাহলেই আমার সার্থকতা, আর না যদি বুঝতে পারো তাহলে এটা আমারই ব্যর্থতা। বাট তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য, ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমরা প্রয়োজনে এগুলো ঠান্ডা মাথায় তোমার একটা একটা ভালো পরিবেশে বসে তোমরা কি করবা, ভিডিওগুলো আস্তে আস্তে দেখবা, মনোযোগ দিয়ে শুনবা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা, এই প্রবলেমগুলো তোমাদের দূর হয়ে যাবে। তখন আমি এখানে প্রত্যেকটা পয়েন্টই মোটামুটি কি করার চেষ্টা করছি, অনেক প্রয়োজনের চেয়েও অনেক বেশি আলোচনা করছি। হয়তো বা তোমাদের কাছে মনে হইতে পারে যে একটা বোর্ড বই পড়ার সময় এত কথা বলছেন, এখানে শুধুমাত্র রিডিং পড়ানোটাই উদ্দেশ্য ছিল। বাট আমি বলছি যে না, এখানে রিডিং পড়ার সাথে সাথে আমি এখানে যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো তোমাদেরকে কি করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো আমাদের রসায়ন বই শেষ হয়ে গেল, এরপর আমরা অন্য একটা বই শুরু করব, ফিজিক্স বা বায়োলজি। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। আজকের মতো এই পর্যন্তই।